আমি কোনোদিনই প্রোগ্রামিং হেডেড গ্রুপ হেডেড বিশেষ পাত্তা দিই না আর কি। তুই যদি একটু ছড়িয়ে ছড়িয়ে ফেলিস কিন্তু লেগে যেতে পারে। তোমাকের ক্যারিয়ার গ্রাফ, এটা একটা অসাধারণ ক্যারিয়ার গ্রাফ। ক্লাসে পড়ানো হচ্ছে। হ্যাঁ, তুই একটা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বায়োটেকনোলজি। ইয়েস, You had strange nicknames for your batchmates. আমার পার্টিকুলারলি মনে আছে একটা ছেলে যখন তখন হঠাৎ করে অজ্ঞান হয়ে যেত, হ্যাঁ। ইয়ার্কি করে বলা হতো যে ও হচ্ছে প্রভু এবং ও সমাধিস্থ হয়েছে। তুমি যদি নিজের কথাটা না বলতে পারো তার অনেকটা দাম দিতে হবে, অনেক দিন ধরে। বড় বয়স অব্দি ঠিক করে উঠতে পারি যে আমি কি করতে চাইছি। এটা এটা যে কোনো বাবাই লেগে যায়। অঙ্ক মুখস্থ করতে ওকে 100-তে কোনো মতে পাস করলো, 38 না 39 পেল, ঠিক আছে। 30%, মানে 70% of students are there who don't like engineering and don't want to do it. 70 না হলে 50 তো পাবো। কি বলছিস? ডার্ক নাইটে ডায়লগটা আছে না, আই এম আ ডগ চেজিং আ কার, আই ডোন্ট নো হোয়াট টু ডু when I get the car. ওকে ও কি আছে জমা দি। কি বলবো আমি শাড়ি পরে তোমাকে নকল করছি রোজগার করার জন্য। দ্যাটস মাই জব। একটা পয়েন্টে ছিল আমরা যেদিন এপিসোড আপলোড করছি 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ভিউজ, ব্যাক ইন 28। বিভৎস একটা জায়গায় ছিলাম আমি আর অগ্নি আমরা ডিসকাস করছিলাম যে কি চলছে লাইফে, যা করছি হিট হয়ে যাচ্ছে, নিজেদের নজর নিজেরই লেগে গেছে। ও আচ্ছা আচ্ছা, আপনি সরলা দেবী। নর্মালি করতে পারছি না আমি এই এপিসোডটা, মানে ইটস নট পসিবল। আমরা যেভাবে করি আমরা সেভাবেই করবো। ওইটা হচ্ছে সোমক ভাই, ওইটা হচ্ছে দীপ ভাই। আর আপনি না 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 বলা যাবে না। ওটা নয়, হ্যাঁ না, বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আর ওটা হচ্ছে সৌম ভাই। কি বলবো তোকে, মানে সোমকের ইন্ট্রোডাকশন আমি কি, সোমক তো এক্স্যাক্টলি, মানে আপনি চেনেন তো, হ্যাঁ তো সোমক। আচ্ছা এই শোন, তোর ইন্টারভিউ নেওয়ার জন্য আমার একটা 1, 2, 3 পাতা স্ক্রিপ্ট দেওয়া হয়েছে। আমাকে দাও একবার দেখে নি। হ্যালো, স্ক্রিপ্ট নিয়ে কি হবে? ঠিক তুমি এরকম ভাবে অন ক্যামেরা ছিঁড়ে ফেলবে স্ক্রিপ্টটা, হ্যাঁ আমি সেটা ভাবিনি। না, আমি খুব ভালো ছিড়তে পারি স্ক্রিপ্ট। দিস ইজ সাপোজ টু বি আ সফিস্টিকেটেড পডকাস্ট। হ্যাঁ খুব সফিস্টিকেটেড, ভেরি ভেরি। আচ্ছা বলছি যে হ্যাঁ, কফিটা খা। হ্যাঁ বেশ ভালো, ভালো কফি, বেশ ভালো, আমি খেয়েছি। বাই দ্য ওয়ে এই কুকিগুলো কিন্তু খাওয়ার জন্য, আমি জানি সেটা, আর প্রত্যেকটা এপিসোডের আগে ফ্রেশ দেওয়া হয় আর কি। জানি সেটা। কুড়মুড়ে মুড়মুড়ে বেশ সুন্দর খেতে। খাবার ব্যাপারটা যে ভালো থাকবে তুমি যেখানে হোস্ট, হ্যাঁ সেটা আমি জানি। নাহলে আমিই থাকতাম না। হ্যাঁ। আচ্ছা কি দিয়ে শুরু করা যায়? তুই আমায় যখন প্রথম দেখেছি, হ্যাঁ তুই নাকি হেভি ভয় পেয়েছিস। আমি সেটাই বলছিলাম যে ইন্ট্রোডাকশনটা সেইভাবে দেওয়া উচিত যেভাবে হয়তো তোমাকে আমাদের তৎকালীন প্রোগ্রামিং হেড দিয়েছিলে। তোমার মনে আছে কিনা জানি না, কি ইন্দ্রায়দির কথা বল। ও ইন্দ্রাণী, আচ্ছা হ্যাঁ, কি বলেছিল? উফ, কিছু মনে রাখতে পারে না লোকটা। বলেছিল যে এই যে আমাদের নতুন ছেলে, হ্যাঁ ও তুমি তখন একদিন তুমি সকালবেলা শোটা করার কথা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিদা ট্রাভেল করছে, রাইট রাইট রাইট। হ্যাঁ, তো তোমাকে বলেছিল যে ও কিন্তু ওই ব্রেকফাস্ট নিয়ে আমি একটা ব্রেকফাস্ট সেগমেন্ট আমরা শুরু করেছিলাম, হ্যাঁ যে বিভিন্ন শীতকাল তখন হ্যাঁ। বিভিন্ন জায়গায় ব্রেকফাস্ট খেয়ে কিরকম খাবার দাবার দাম টাম কি সেটার একটা লিঙ্ক হবে। আমরা এটাকে লিঙ্ক বলি, মানে ধরুন গানের ফাঁকে যে কথাগুলো হয় সেটাকে লিঙ্ক বলা হয় বেসিক্যালি। তো তোমাকে বলেছিল যে এই যে ও সোমক, ও হ্যাঁ। কালকে তোমাকে ওটা করে একটা ওবি দেওয়ার কথা। ওবি মানে বাইরে থেকে আমি আউটডোর ব্রডকাস্ট। ফোন থেকে যেটা দিচ্ছি সেটা দিয়ে তারপর আমি এসে ট্রাফিকের আপডেট করবো। হুম। আমাকে বলেছে যে শোন, দীপ কিন্তু ক্যাপ্টেন নয়। ক্যাপ্টেন যেরকম হ্যাঁ এসো এসো বসো বসো, আচ্ছা ঠিক আছে, হি ইজ অলওয়েজ বিন আ হোস্ট, হ্যাঁ এসো বসো, ঠিক আছে করো না, কোনো অসুবিধা নেই। দীপ হচ্ছে তুই যদি একটু ছড়িয়ে টড়িয়ে ফেলিস দীপ কিন্তু রেগে যেতে পারে, ডোন্ট ফিল ব্যাড অ্যাবাউট ইট, সর্বনাশ করেছে, ঠিক আছে। এবার ওই দিন সকালবেলা না না, আমার ব্যাপারটা হচ্ছে আমি কেউ ছড়ালে রেগে যাই না, কেউ ধরো এটা ছড়িয়ে ফেলেছে এবং তারপর সে প্রচন্ড ভয় পেয়ে গেছে যে এই রে আমি একটা ভুল করে ফেলেছি, আমি তাকে আরো একটু ভয় দেখাই আর কি। এক্স্যাক্টলি, হ্যাঁ ও এরকম করেছো, বাহ সর্বনাশ হয়ে গেল তো, তোমার তো চাকরি চলে যাবে, তোমার তো ক্যারিয়ার শেষ, তোমার কোনো ভবিষ্যৎ নেই ইন্ডাস্ট্রিতে। এইটাই খুব হাসি। হ্যাঁ, নতুন ছেলেপুলের জন্য এটা তো খুব চাপের একটা বিষয়। তোমারই কথা। পরের দিন সকালবেলা
আমি ওইটা করে তোমাকে ফোন করেছিলাম, হ্যাঁ ফোনের বাইটটা পাঠিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। তখনও ভয়েস নোট ব্যাপারটা আসেনি, হ্যাঁ ফোনেই যা করার করতে হতো। ওপরে আমি অফিসে এসেছি, অফিসে এসে তখন 10টার ঘন্টাটা শুরু হবে আই থিঙ্ক, 10টার সময়। এবার এটা হচ্ছে আমাদের স্টুডিওর এই হচ্ছে দরজা, দরজা খুললে একটা বড় ঘর, এইখানে কনসোল, আর যিনি আর যে সে এই দিকে মুখ করে বসে। দাদা এটা কোন স্টুডিও? এটা অনের স্টুডিও। আরে ক্যামাক স্ট্রিট? হ্যাঁ অফকোর্স। হ্যাঁ, ফুটবল মাঠের সাইজের স্টুডিও আর কি। দিস ইজ 2014 ডিসেম্বর। ও বাবা, হ্যাঁ বিশাল বড় স্টুডিও। বিশাল বড় স্টুডিও। তো বসে আছি, দরজা খুলেছি, দীপ বসে আছে, আমি দরজার ওপারে, দীপ এপারে। দীপ তাকালো, ইয়েস। আমি বলছি, মানে আমি ওই আসবো বলেছিলাম, আমি একটু যদি একটা আপডেট করার ছিল। লোকে কি বলে? লোকে বলে হ্যাঁ এসো, আচ্ছা ঠিক আছে, না এসো না, বেরিয়ে যাও, তোমার মুডটা দেখতে আমার ভালো লাগছে না। দীপ এসব কিছুই বললো না। দীপ বললাম, সো ইট উড সিম। এটা কে রে ভাই? আপনি বিশ্বাস করুন আমার প্রচন্ড মজা হয় এটা করতে, মানে যে করে পড়ে, যে অলরেডি ভয় পেয়ে আছে তাকে আরেকটু ভয় দেখিয়ে দাও আর কি। এরপর ওটা হলো। এবার আমি কিন্তু ভুল কিছু বলিনি, ও বলেছে আই হ্যাভ কাম টু গিভ দি আপডেট, আমি বলেছি সো ইট উড সিম, তার মানে কি? তার মানে হ্যাঁ মনে হচ্ছে তুমি আপডেট দিতে এসেছো, সো আই এম নট রং টেকনিক্যালি। এরপর আমি আরেকজন ভদ্রলোক এরকম ভাবে কথা বলতে দেখলাম, সেটা টাইউইন ল্যানিস্টার। তুই কি টিরিয়া? না, আই এম দ্যাট আদার হাউসেস আর বেশি লম্বা হয়ে বেল বয়। না বাট তারপরে আই থিঙ্ক আরেকটা মেজর জায়গায় যেখানে আমরা কানেক্ট করা শুরু করলাম হচ্ছে যখন একসঙ্গে সকালবেলা একটা সুযোগ হয়েছিল। ও দ্যাট ওয়াজ লেজেন্ডারি। তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে, শোটার নাম ছিল হাই কলকাতা। এবার ও ঘোষ আমিও ঘোষ, তো আমরা দুজনে ডিসাইড করেছিলাম আমরা শোটার নামটা চেঞ্জ করে দেবো, করে দিয়ে আমরা করে দেবো ভাই কলকাতা, কারণ দুজন ভাই। ইয়েস। না আমরা ঠিক মানে ঠিক, অলদো অল ঘোষেস আর সাপোজ টু বি রিলেটেড, Yes. গোত্র সৌকালীন তো। প্রবাবলি। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। এবার না বিষয়টা হচ্ছে সেইখানে আমরা প্রথম এইটা করেছিলাম যে ওইটা হচ্ছে দীপ ভাই, ওইটা হচ্ছে সুনীল ভাই, এটা আমরা করেছিলাম। ইনসিডেন্টালি আমরা আজকে এই এপিসোডটা যখন রেকর্ড করছি, দিস ইজ এপ্রিল 2026, ওইটা হয়েছিল এপ্রিল 2016, 10 ইয়ার্স ব্যাক। উফ টোটাল এখনো খুঁজলে পাওয়া যাবে সেই। না না ইয়েতে সাউন্ড ক্লাউডে একটা ডিজাস্ট্রাস শো এর সেগমেন্ট আপলোড করা আছে, যেখানে আমরা একটি বিশেষ নিউজ চ্যানেলের, খুব আনন্দিত নিউজ চ্যানেল, হ্যাঁ এর বিশেষ একজন হোস্ট এর ঘন্টা খানেকের একটি শো এর ঘন্টার উপর স্ট্রেস দিচ্ছ কেন? হ্যাঁ জাগে ঘন্টাটা তো খুব স্ট্রেসফুল আরে আর কি, যাই হোক না মানে আমরা সেটার একটা প্রেস দ্য বেল আইকন, প্রেস দ্য বেল আইকন। হ্যাঁ, তো আমরা সেটার একটা প্যারোডির মতো করেছিলাম, এবং তার ফলে আমাদের স্টুডিওতে সেই নিউজ চ্যানেল থেকে লিগ্যাল নোটিশ চলে এসেছিল। তারপরের দিন আবার তাদের একটা বড় বিজ্ঞাপনের জন্য ভয়েস করেছি। না যেটা বলার সেটা হচ্ছে যে দীপের সঙ্গে আমার যেভাবে পরিচয় হয়েছে সেভাবে যেন কারুর সঙ্গে পরিচয় না হয়। কিন্তু মজার বিষয়, যে লোকটাকে আমি ওরকম দেখেছিলাম যে খুব গম্ভীর, বাবা সহজ কিছু বলা যায় না, তার সঙ্গে যে কত ঘন্টার পর ঘন্টা আড্ডা ওই স্টুডিওতে বসে। এবং না আমি এখানে একটা জিনিস বলে রাখি, এই যে গম্ভীরটা আর এই যে ভয় দেখানোটা, এটার একটা কারণ আছে। তোমার ভালো লাগে সেটাই না কারণ। না না এটার একটা খুব ইউজফুল কারণ আছে, সেটা হচ্ছে তুমি যদি একটু গম্ভীর আর একটু ভয়াবহ না হও, এত বেশি লোক তোমায় বিরক্ত করবে যে তোমার নিজের কাজ করার কোনো সময় থাকবে না আর কি। সো ইউ বি আ লিটল আনঅ্যাপ্রোচেবল, যাতে খুব বেশি মানুষ কাছে এসে কথা না বলে, তো তুমি বিরক্ত হবে না, কনসেন্ট্রেশনটা থাকবে, নিজের কাজটা সুন্দর করে করে নিতে পারবে, হয়ে গেল। এই জন্য লোকটার কোভিডে কোনো সমস্যা হয়নি। না সারা বছরই তো, সারা বছরই সোশ্যাল ডিস্টেন্স। হ্যাঁ হ্যাঁ সোশ্যাল ফ্যামিলিয়াল যাই হোক, জাস্ট ডিস্টেন্সিং ইন জেনারেল। হ্যাঁ তো যাই হোক, আচ্ছা সোমকের ক্যারিয়ার গ্রাফ, এটা একটা অসাধারণ ক্যারিয়ার গ্রাফ। ক্লাসে পড়ানো হচ্ছে। হ্যাঁ সোমকের ক্যারিয়ার গ্রাফটা সত্যি ক্লাসেই পড়ানো উচিত, কারণ একটা মানুষ যে এত ঘাটের জল খেয়ে রেডিওতে তারপর কিভাবে আসে, এবং রেডিওতে আসার পরে মনে হয় যে আচ্ছা ও তার আগে এই জিনিসগুলো কেন করেছিল। এটা দিয়ে শুরু করি, তুই ইঞ্জিনিয়ারিং পড়েছিস, পড়তে বাধ্য হয়েছি। না তুই একটা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বায়োটেকনোলজি পড়েছিস। এক্স্যাক্টলি, এটা আমিই পারি করতে। নচিকেতার একটা অ্যালবাম ছিল না, আমিই পারি। এটা কিরকম একটা আর্সালানে গিয়ে ছানার ডাল না খাওয়ার মতো, তবে চাইনিজ, ওদের চাইনিজটাও খারাপ নয়, কেউ জানে না সেটা,
যাকে হ্যাঁ, না চাইনিজটা তো তাও এক্সপেক্টেড, হ্যাঁ, কি করে একটা বিরিয়ানির দোকানে কি করে চাইনিজ এক্সপেক্টেড? কারণ বিকজ ইটস ক্যালকাটা, এভরিবডি ইটস চাইনিজ। আমরা ডাইভার্ট করে যাচ্ছি। মানে মোগলরা কলকাতায় থাকলে ওরাও চাইনিজ খেত আর কি। যাই হোক, হ্যাঁ না মোগল মোমো, এটা মুঘল ঝোলওলা সুন্দর ঝোল, জাফরান ছড়িয়ে দেওয়া করে, জাফরান ছড়ানো মোমো। কি ডিসগাস্টিং খেতে হবে না ব্যাপারটা। যাই হোক, হ্যাঁ তো গল্প হচ্ছে যে তুই একটা মেরিন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বায়োটেকনোলজি, ইয়েস, কেন? বললাম যে তার মানে এটার একদম সহজ উত্তর হচ্ছে যে বাবা বলেছিল। হ্যাঁ, একদম তাই, একেবারেই তাই। আমি একটা গল্প লিখেছিলাম, সেই গল্পটা যেহেতু নাম নিয়েই বলছি, সেটা গল্পটার নাম হচ্ছে হিরো ব্যানার্জি। তুমি সেটাতে পার্ট, অফকোর্স। হিরো ব্যানার্জিতে একটা ডায়লগ আছে, হ্যাঁ, একটা মেয়ের সাথেও দেখা হয়, বলে ও আচ্ছা তুই সেই যে নিজের বাবাকে খুব ভয় পাস। হ্যাঁ, তো আমার জীবনের এটা হচ্ছে, তো সবাই বাবাকে ভয় পায়। না এজ এ ডিফারেন্স আছে। আচ্ছা, বাবার ভয়ে লাইফের যে ডিসিশনগুলো, জীবনের যে ডিসিশনগুলো, সেইগুলো ঘেটে যাওয়া। এবং মানে এটা নিয়ে কিছুদিন আগেও একজনের সাথে কথা হচ্ছিল, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে তুমি যদি নিজের কথাটা না বলতে পারো, তার অনেকটা দাম দিতে হবে তোমাকে, এবং অনেক দিন ধরে দিতে হবে। হুম, ঠিক সময় ঠিক কথাটা বলতে পারাটা Right, এসেনশিয়াল। right. হ্যাঁ, যেমন আমার বরাবরের ইচ্ছে যে আমি ইংরেজি পড়বো। আমি যাদবপুরের ফর্মও তুলেছিলাম, কিন্তু আমি যেতে পারিনি। বাবাকে বলেছিলাম, বাবার একটা সময় খুব মানে প্রচন্ড রাগ ছিল, এবং সেটা আমি এখন বুঝতে পারি। তোর উপরে না, হয়তো আমার উপরে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি এখন, মানে সমাজে কম বয়সে কতটা ফ্যাপা করে বেড়াতো আমরা তো কেউ জানি না। আচ্ছা যাই হোক, হ্যাঁ বল। দ্যাট ইজ আ সেপারেট পডকাস্ট। হ্যাঁ, ওটা সোমাকের বাবাকে নিয়ে আমরা বসবো একদিন। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, ওটা লিটারালি মানে যাই হোক, তো দ্য লেজেন্ডারি ডক্টর, দ্য লেজেন্ডারি ডক্টর সতীশ ঘোষ। তো যাই হোক, তো বাবা বিভিন্ন কারণে রেগেছিল আমার ওপরে। হ্যাঁ। হ্যাঁ, এক হচ্ছে যে আমি অনেক বড় বয়স অবধি ঠিক করে উঠতে পারি যে আমি কি করতে চাই জীবনে। এটা এটা যে কোনো বাবাই রেগে যাবে। এটা আমি এখনো ঠিক করে উঠিনি। না বাট না মানে আমি যেটা করি সেটা করি, আমি কোনো ঠিক করিনি যে আমি এটা করবো। বাট তোমার চয়েসের মধ্যে কি এরকম ছিল যে আজ আমার মনে হচ্ছে আমি অভিনেতা হব, কালকে মনে হচ্ছে যে আমি ডাক্তারি পড়বো? না না, আমার সিনটা ছিল কোন জিনিসটা করতে আমার সব থেকে কম কষ্ট হবে। হোয়াট ইজ দ্য সাবজেক্ট দ্যাট উইল বি ইজিয়েস্ট ফর মি? ইংলিশ, কারণ ইংলিশ তো খুব একটা আমাকে পড়তেই হয় না, ন্যাচারালি আসে। না না, ব্যাস, আমার এন্টায়ার লাইফ স্টোরি হচ্ছে পাথ অফ লিস্ট রেজিস্ট্যান্স। বুঝতে পেরেছি, বাট ইউ হ্যাড আ পাথ। হ্যাঁ, আই ডিড নট। কারণ ক্লাস 11-12 অবধি আমি স্কুলের বাইরের যে জগৎটা আছে, একদিন যে স্কুলটা শেষ হয়ে যাবে, সেটা আমি রেজিস্টারই করিনি। রকস্টারের রণবীর কাপুরের মতো। যাই হোক, আমার রেজিস্টারই করেনি, যে কারণে 12 যখন শেষ হলো, হ্যাঁ, আমি জয়েন্টের প্রিপারেশন নিলাম। আইএসসি পরীক্ষা দেওয়ার পর 1 মাস প্রিপেয়ার করেছি আমি জয়েন্টের জন্য। ও না, আমি যখন স্কুল থেকে বেরিয়েছিলাম তখন যে জয়েন্ট বলে একটা জিনিস হয় আমি জানতাম না। না, তুমি তো অলরেডি ভেবে নিয়েছিলে যে তুমি অন্যদিকে যাবে। হ্যাঁ, মানে আমি তো 11-12 আর্টস পড়েছি। এক্স্যাক্টলি, আমি তো 11-12 সায়েন্স পড়েছি। ফর দ্য সিম্পল রিজন যে আমি অঙ্কে ফেল করতাম। সো अगेन পাথ অফ লিস্ট না, রেজিস্ট্যান্স। আমি সায়েন্স পড়েছি কারণ টেক আ ওয়াইল্ড গেস। হুম হ্যাঁ, আমার 10 হয়ে গেল। হুম আবার আমি যে স্কুলে পড়েছি সেখানে তো 10-এর রেজাল্ট বেরোনোর জন্য ওয়েট করতে হতো না, হুম কারণ মোটামুটি বোর্ডসের রেজাল্ট ভালো হতো, এবং 11-এ কে কি পাবে সেটা 10-এর সিলেকশন পরীক্ষা রেজাল্টের বেসিসে করা হতো। হুম। এবার আমি ভয়ের জন্য পড়াশোনাটা ভালোই করেছি নম্বর, কারণ এটার একটা ঘটনা যেটা বলি, এটা হচ্ছে আমার তখন ক্লাস 6 হবে, 5 বা 6 হবে। আমি অঙ্কে খুব খারাপ, না 6 না, ক্লাস 7 এক্স্যাক্টলি মনে হচ্ছে। কেন? কারণ অঙ্ক পরীক্ষার আগের দিন কেবিলে মহব্বতে দিয়েছিল। তার সঙ্গে অঙ্কর কি সম্পর্ক? কারণ আমি তো তখন অঙ্ক করিনি। তো অঙ্ক তো কেউ মুখস্থ করে না রে বাবা। আমি ইদার ইউ করতাম। নো অর ইউ ডোন্ট। আমি করতাম। তুই অঙ্ক মুখস্থ করতিস? হ্যাঁ, কারণ লজিককে তো অ্যাপ্লাই করতে পারতাম। হোয়াট ইজ রং উইথ ইউ? এক্স্যাক্টলি, ডোন্ট ওপেন দ্যাট ডোর। আমি মুখস্থ মানে কি, মানে আচ্ছা মানে ধরো বলছে যে যদি একটা অঙ্কের তো ফরম্যাট হয়, এক ধরনের অঙ্ক হয় তো। হ্যাঁ, হ্যাঁ, এবার ধরো বলছে যে ওখানে এক্স আর ওয়াই আছে, আমি বললাম এক্স আর ওয়াইটা রিপ্লেস হয়ে যাবে, এ আর বি হয়ে যেতে পারে, কিন্তু অঙ্কের ধরনটা এক। আমি স্টেপস মুখস্থ করে যেতাম। কি? হ্যাঁ, এ কে রে অঙ্ক মুখস্থ করে? তো শোনো না, তো এবার কেবিলে মহব্বতে দিয়েছে। এবার তখনকার দিনে মানে দিস ইজ 2001, হ্যাঁ ঝিরঝিরে হল প্রিন্ট, হ্যাঁ তার মধ্যেই কি ভালো লাগছে। হ্যাঁ আর সে চলেই যাচ্ছে 4 ঘন্টা ধরে, নারায়ণ শঙ্করের সঙ্গে ওরার মিটছেই না ঝামেলা। হ্যাঁ। আমার অঙ্কটাও হচ্ছে না, হ্যাঁ। আমার নারায়ণ শঙ্কর বাড়ি এসে গেছে ততক্ষণ। ঠিক আছে, বাবা এসে বলছে
কত হয়েছে, এইগুলো হয়ে গেছে, এগুলো পারবে সবাই। এবার আমি পরম্পরা, প্রতিষ্ঠা, এবার আমার অনুশাসন। আমার আরেকটা অসুবিধা ছিল, হ্যাঁ যেখানে অঙ্ক বইতে যে চ্যাপ্টার হয়ে গেল, হ্যাঁ। চ্যাপ্টার শেষে প্রবলেম দেয়, প্রবলেম ধরো 20টা প্রবলেম। হ্যাঁ তো যারা ভালো স্টুডেন্ট হুম। তারা কি করতো, 20 নম্বর মানে লাস্ট প্রবলেমটা লাস্ট 5টা করতো, হুম। আমি প্রথম 5টা করে ছেড়ে দিতাম, কারণ পরেরগুলো তো ডিফিকাল্ট হয়ে যেত, আমি করতাম না। কেন করব যদি না, এবার হোয়াট ইজ দ্য লজিক, যে যদি ডিফিকাল্ট গুলো আসে তুই কি করবি? আমার মনে সবসময় আশা ছিল যে সহজগুলো এলে আমি সহজগুলো করবো, ডিফিকাল্ট গুলো তোর বাবা না, এবার আমিই রেগে যাচ্ছি তোর উপর। এক্স্যাক্টলি আচ্ছা। এক্স্যাক্টলি হুম, এই হলো। হুম। এইবার আমি অঙ্কে 100তে কোনো মতে পাশ করলাম, 38 না 39 পেলাম, ঠিক আছে। এবার সেটার যে 80 নম্বরের যে পেপারটা, হ্যাঁ। সেটা খুব খারাপ হয়েছিল। আমি যেহেতু 20 নম্বরে ক্লাস টেস্টে নম্বর ভালো পেয়েছিলাম অঙ্কে, সামহাও হ্যাঁ, আমি পাস করে গেছি, আমার দেয়ার ওয়াজ নো রেড লেটার দেয়ার। পাস মার্কস কত ছিল? পাস ওয়াজ আই থিঙ্ক 40, আই থিঙ্ক আই ম্যানেজ টু গেট 40, আমার এখন এক্স্যাক্টলি মনে নেই, জাস্ট বাট জাস্ট স্ক্রিপ্ট। এবার যে 80 নম্বরের যে পেপারটা, সেটা মানে চূড়ান্ত খারাপ। আর খারাপ মানে কি, লাল দাগ সব, একটা জায়গায় বড় কোয়েশ্চেন মার্ক লেখা, এক্সপ্লেন। আমি কি স্টেপ থেকে কোন স্টেপে গেছি আমি নিজেও জানি না। তুই তো মুখস্থ করে আমি তো গেছিস। মুখস্থ করে গেছি, আমি দুটো অঙ্ক মিলিয়ে দিয়েছি, আমি তো ইতিহাস পরীক্ষা দিচ্ছি ওখানে। অসাধারণ। এইটা হয়েছে। এবার বাবা গেছে রিপোর্ট কার্ড আনতে, বাবাই যেত, হ্যাঁ। কারণ আমার ও দ্যাট ইজ ব্যাড নিউজ। কারণ বাবা বুঝে গেছিল যে এই ছেলেটাকে লাইনে আনতে গেলে আমাকে ঢুকতে হবে, কারণ এর মায়ের কাছে হি ইজ দ্য বেস্ট কিড ইন দিস ওয়ার্ল্ড। হুম এখনো তাই। হুম আমার মা সারা জীবন আমার টিম, হুম। এবং মা আমার টিমে ছিল বলেই আমার একটু নাটক, একটু পাবলিক স্পিকিং, একটু মিউজিক করে আজকে এক্সট্রা কারিকুলার করে খাচ্ছি আমি, হুম এটা বলতে হবে। বাবা ওয়াজ ডেড অ্যাগেইনস্ট এট দ্যাট পয়েন্ট। হুম হুম। তো হয়েছে। এবার রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি এসছে। এবার রিপোর্ট কার্ড যখন ম্যাডাম দিয়েছেন, না স্কুলের ম্যাম দিয়েছেন, শি হ্যাড সেড দিস যে ইফ হি কন্টিনিউজ দিস ওয়ে দের ইজ বিগ ট্রাবল অ্যাট দ্য বোর্ডস, এইটা বলে দিয়েছে। বাট ওয়াই? ও বিকজ 10 এর বোর্ডস, 10 বোর্ডস সো ইউ হ্যাভ টু পাস ইন ম্যাথস। ইয়েস হুম। হলো। এবং ম্যাথস টিচার যিনি মিসেস নায়ার, নাও শি ইজ ইন মাই স্কুল, নাও শি ইজ লুকিং আফটার কালচারাল অ্যাক্টিভিটি। আমি যখন স্কুলে ছিলাম আমাকে সারা জীবন বকে গেল যে ইউ আর গোয়িং ফর দিস অ্যান্ড দ্যাট, নাও শি ইজ কলিং মি যে সোমক ক্যান ইউ কাম। আমি একদিন ম্যামকে বললাম যে ম্যাম আই এম ভেরি হ্যাপি টু কাম ব্যাক অ্যান্ড দ্যাট, বাট আপনার মনে আছে যে আপনি আমাকে খুব বকেছিলেন? ইয়েস ইয়েস, উই স্কোল্ড অল চিলড্রেন, আর ইউ জাস্ট ডিডন্ট স্কোল্ড মি, তুমি দুমড়ে মুচড়ে দিয়েছিলে জীবনটা, যা গেম। এখন খুব ভালো সম্পর্ক। তার মানেটা কি বলতো? কি? তোর অঙ্ক টিচারেরও অঙ্ক ভালো লাগতো না। এবার শোনো, দুপুরবেলা ফিরেছি, বাবার ঢুকেই গজগজ করতে শুরু করেছে। মা শুধু গিয়ে বলেছে আচ্ছা ছেড়ে দাও, পরের বার ঠিক হবে। আর বাবা এক্সপ্লোড করলো ভিসুভিয়াসের মতো, হ্যাঁ। পরের বার কি ঠিক হবে, ওরে টিভি দেখা বন্ধ করতে হবে, সারাক্ষণ টিভি দেখছে না, খেলতে যাচ্ছে না, সাইকেল চালাচ্ছে, ওকে টিউশনে দিতে হবে, অঙ্কের টিউশনে দিতে হবে, যদি না যেতে পারে আমি টিউটার বাড়িতে নিয়ে আসবো। এটা একটা সুবিধা হয়েছিল আমার জীবনে। অভিজিৎ স্যার বলে একজন টিচার এসেছিলেন। ও আচ্ছা, আমি ভাবলাম তোর বাবা টাইম মেশিনে করে আর্যভট্টকে নিয়ে এসেছিল বুঝি। না যাকে হ্যাঁ। সেটা হলে হয়তো ভালো হতো। এটা হলো ঘন্টা। এবার শোনো, হুম এবার আমি স্নান করতে ঢুকেছি, হুম ঠিক আছে, বাবা বাইরে, বাথরুমের দরজা, তো সিনটা হচ্ছে যে বাথরুমের দরজার উপর ক্যামেরা, হুম। দরজার এপাশে আমি স্নান করছি, হুম। শাওয়ারের জলের তলায় চোখের জল ঢাকার চেষ্টা করছি। ও লিটারেচারের অবজেক্টিভ করিলেটিভ পুরো নাকি? ও কি আরে নাম ছিল? এইবার ঠিক উল্টো দিকে দরজার উপরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, মা খুব একটা চেঁচাচ্ছে না, বাবা খুব রেগে গেছে। বাট নাও আই আন্ডারস্ট্যান্ড ওয়াই, বাট সেটা পরে আসছি। আমি কি মনে হলো, প্রচন্ড কাঁদতে কাঁদতে আমি শাওয়ারের কলটার উপরে হাতটা দিয়েছি, হুম। কলটা ভেঙে আমার হাতে চলে এসছে, শাওয়ারের কলটা। ওয়েট, এবার শাওয়ার দিয়ে জল পড়ার বন্ধ হয়ে গেছে, ওই ফুটোটা দিয়ে জল বেরোচ্ছে আনকন্ট্রোলেবল স্পিডে। হ্যাঁ অবভিয়াসলি ওটা প্রচন্ড হাই প্রেসারে রাখে। আর তখন আমাদের তুই অতটা হাত দিলি আর কলটা ভেঙে গেল? অনেকদিন ধরেই ভাঙা ছিল বা ভেঙে যেত, আমি হয়তো বেশি প্রেসার দিয়ে ঝুলে পড়তে চেয়েছিলাম, আই ডোন্ট নো হোয়াট আই ডিড। আচ্ছা মানে সেপাই ভিতরে রেনফিল্ড কিছু ফেলার মতো আর কি। হ্যাঁ যাই হোক। হ্যাঁ বাইরে তখন ওটা চলছে, হ্যাঁ তুমি জানো ওখানে বাকিরা জানো জয়দীপ কত নম্বর পেয়েছে? হ্যাঁ। তারপর তুই দরজা খুলে ভাঙা কলটা বাবাকে ছুঁড়ে মারলি? না, সরি কুড হেল্প ইট। এইবার আমি বললাম যে আমি শেষ, আজকে আমাকে জলেই পুঁতে দেওয়া হবে। দরজা খুলেছি, ভেজা তোয়ালে জড়ানো অবস্থা, থ্যাংক গড তোয়ালেটা জড়িয়েছিনি। হ্যাঁ আমি কলটা নিয়ে বাবার কাছে গিয়ে বলেছি বাবা এটা ভেঙে গেছে। আমার বেচারা বাবা
আমার দিকে তাকিয়ে আছে যে এই অঙ্কে বুঝতে পারছি না কি নিয়েছে আছে, যে তুমি অঙ্কে পাস করতে পারো না, নাকি তুমি বাড়িতে কল ভেঙে দিয়েছে, কাজের কাজ তো কিছু করতে পারো না, তুমি খরচা বাড়াচ্ছ জীবনে। মা এসে ছো মেরে কলটা নিবে, মা বলে আচ্ছা ওটা অনেক দিনের পুরনো হয়ে গেছিল তো, ওকে আর কিছু বলো না। একটা একটা বেতের চেয়ার ছিল, বাবা উঠে বসে পড়লো। আমি দেখছি বাবা লাঞ্চ করেনি সেদিন, দ্যাট পার্টিকুলার ডে, দ্যাটস ওয়াই রিমেম্বার দিস। এইসব হয়েছে, মানে আমি যখন 12-এ উঠছি, হ্যাঁ এটা বলবো যে বোর্ডস 10-এর বোর্ডস ভালো করে দিলাম, বিকজ আমার জীবনে অভিজিৎ স্যার এসেছিলেন, যিনি প্রথমেই এসে অঙ্কের ভয়টা কাটিয়ে দিলেন। এমন একজন টিচার লাগে যে তোমার ভয় কাটাবে। আচ্ছা, এই অভিজিৎ স্যারের সঙ্গে কি আমার আলাপ হয়েছে? হতে পারে, কারণ উনি ভয়েস ওভারের কাজ করেন, আমি নাম্বার দিয়েছিলাম। উনি কি ডন বস্কোয়? না না না, ও আচ্ছা উনি এমনি মানে উনি পড়ান আর, আচ্ছা আচ্ছা আচ্ছা, বাট উনি ভয়েস টয়েস করে তখন অভিনয় করতেন, থিয়েটার করতেন, এসব করতেন। এইসব হ্যাঁ, তো আমাকে প্রথমে বলেছিল দেখো তোমার মেন সমস্যা হচ্ছে ভয়, অঙ্ক তোমার সমস্যা না, তোমার সমস্যা হচ্ছে ভয়। এই তো ঠিক বলেছেন স্যার, পথ দেখান গুরুদেব। তো উনি শর্টকাট মেথড শেখাতেন, डर के आगे कैलकुलस है। শর্টকাট মেথড শেখাতেন, ওগুলো মুখস্থ করে নিতাম। হ্যাঁ হ্যাঁ অঙ্ক হ্যাঁ, অঙ্ক তো মুখস্থই করতে হবে। মাইক্রোফোন দিয়ে ফেটাও কি হবে আজকে? হ্যাঁ, আমি অঙ্ক মুখস্থ করে যেতাম, অর্গানিক কেমিস্ট্রি মুখস্থ করে যেতাম। হ্যাঁ, বুঝতে পারতাম না তো, যেটা বুঝতে পারছি না মুখস্থ করে না। শোনো, আমি যদি Then I have to say you are terrible teachers. হ্যাঁ 11-12-এ আমি যদি বাড়িতে বলতাম যে আমি আর্টস নেব, হ্যাঁ বাবা আমাকে বলতো তোমার এটা অন্য জায়গা দেখেছিস, তুমি অন্য জায়গায় গিয়ে থাকো। হ্যাঁ, মানে আমি যখন বলেছিলাম আর্টস নেবো, আমার মা বাবার রিয়াকশন ছিল যাক বাঁচা গেছে, আর অঙ্কটা নিয়ে করতে হবে না। মারামারি। ইনফ্যাক্ট এবার তো 12 থেকে যেটা বললাম, 12-এ যখন বেরোচ্ছি, এবার ততদিনে কি হয়েছে, স্কুলে অভিনয় করা, হুম পাবলিক স্পিকিং, ডিবেট, এটার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, স্কুলে একটা পরিচিতি তৈরি হয়ে গেছে, হুম। এবং বন্ধু বান্ধবরা সবাই মিলে যাচ্ছি, জিতছি, স্কুল ফেস্টে মেডেল ফেডেল। But your father is still not happy. নট হ্যাপি ইন দ্য সেন্স ওই যে কোনো ফোকাস নেই, কারণ আমি 11-এ উঠেও ক্লাস বাঙ্ক করে আমি ফেস্টে যাচ্ছি, হুম। আমার বন্ধুরা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছে। বাবার ওটা একটা কনসার্ন ছিল, উইচ ইজ এ জেনুইন কনসার্ন যে ছেলে কী করছে। কারণ তখন তো আমার মাথাতে এটাও নেই যে আচ্ছা আমার যদি অভিনয় করতে হয় দেন হোয়াট ইজ দ্য পাথ। কারণ আমার মনে হয় যে কোনো মা বাবা চায় যে তোমার যা প্ল্যান তুমি পরিষ্কার করে ছোকে আমাকে এসে বলো, গিভ মি দ্য কনফিডেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাক্টর, ইউ ওয়ান্ট টু স্টাডি ইংলিশ, শো মি দ্য কনভিকশন। আই ডিড নট হ্যাভ দ্যাট কনভিকশন। কিন্তু তুই তো নাটক করছিস তখন। হ্যাঁ, কিন্তু তারপরে তো জানি না, ওই যে কি আর নাটকের দল ছিল না, আমার বোন ছিল যেটা কি হিপোক্রিটস, হ্যাঁ। অনেক পরে। ও সেটা পরে। কলেজে, স্কুলে, আমি স্কুলে বলছি, আচ্ছা আমাদের স্কুলে একটা ড্রামাটিক্স টিম ছিল। হ্যাঁ এবার আমরা উই ওয়ার ভেরি সাকসেসফুল, উই ওয়ার উইনিং অল দ্য কম্পিটিশনস। হ্যাঁ আমার তখন মনে হয়ে যায় আই ওয়ান্ট টু সিরিয়াসলি বি অ্যান অ্যাক্টর, হুম। কিন্তু আই কুডন্ট কনভিন্স মাই ফাদার, অ্যান্ড দ্যাট ইজ অন মি, দ্যাট ইজ মাই ফল্ট। আমি করে উঠতে পারিনি, কারণ বাবা যদি আমাকে জিজ্ঞেস, ইউ হ্যাড নো আইডিয়া যে অভিনেতা হতে গেলে কি করতে হয়। নো আইডিয়া। ওই যে ডার্ক নাইটের ডায়লগটা আছে না, আই এম আ ডগ চেসিং আ কার, আই ডোন্ট নো হোয়াট টু ডু ওয়েন আই গেট দ্য কার। I was exactly there. You know what I'm like? I'm like a dog chasing cars. Exactly. I wouldn't know what to do with one if I cut one. ভয়েস ওভারের অকাত দেখি যাকে। হ্যাঁ। তো এই কারণে যখন এসব হলো, প্রথম বছর 2006 স্কুল শেষ হলো, বেরিয়ে জয়েন দিলাম, খুব খারাপ রেজাল্ট হলো। বাবা বললো তুমি আরেকবার দেবে। হ্যাঁ 2006 আই টেকেন আ ড্রপ ইয়ার। তারপর ভালো করে প্রিপেয়ার করা শুরু করলাম, আচ্ছা একটা নামি জায়গায় কোয়েশ্চেন পেপার সলভ করা, সব করা, একদম ডেডিকেটেড ফোকাস নিয়ে। আচ্ছা 1 বছর পরে পরীক্ষা দিলাম, রেজাল্ট পেলাম সেম। অকাত দিক গিয়া। বাবা তখন না, টু বি ফেয়ার এটা বলে রাখি আমি, সেটা হচ্ছে ইংলিশ অনার্সে আমি এক ফোঁটাও না পড়ে সারা বছর ফ্যা করে পার্ট 1 দিলাম 52%, প্রচন্ড লেখাপড়া করে প্রচুর প্রিপেয়ার করে পার্ট 2 দিলাম 52%। এক্সিলেন্ট। হ্যাঁ, তো তারপর আমি ডিসাইড করলাম যে মানে ওই ইয়ের স্ট্যান্ড আপ কমেডিটা আছে না, কায় ঘর সাফ করনা ইজ এন ইলিউশন, ওই তো বরুণ গ্রোভার, না বিশ্ব কল্যাণ, বিশ্ব বললেন না, হ্যাঁ। হ্যাঁ ওইটারই। লেখাপড়া করা, পরীক্ষার জন্য প্রিপেয়ার করা ইজ এন ইলিউশন। এইবার শোনো না, এবার হলো, তারপরে বাবা বললো চলো কাউন্সেলিংয়ে চলো, হ্যাঁ তুমি যা পাবে
যেখানে দাদা এটা কি ধরনের কাউন্সিলিং? এটা হচ্ছে জয়েন্টের রেজাল্ট বেরোলে ও আচ্ছা, ওই কাউন্সিলিং। আচ্ছা, না 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 না, ওটা এখনো নট এ সাইকিয়াট্রিস্ট। আমি যাব কিছুদিন পর। কিছুদিন পর? আচ্ছা, এখনো সেই এখনো অবস্থায় মনে হয় পৌঁছসনি? এখনো ম্যানেজ করে নিতে পারছি আর কি। ঠিক আছে, তো ছেলের সঙ্গে আমি কথা বলছি। আচ্ছা, তো এই হলো। এবার হাওড়ার শরৎ সদনে হয়েছিল, কাউন্সিলিং হচ্ছে, সিট ফিট হচ্ছে, করে দেখলাম যে বাবা বললো এই যে আইটিএমই হুম। বায়োটেক, তুমি এখানে, মাই ফেট ওয়াজ সিল্ড। তারপরে তো তোর কলেজে আমি গেছি, জানি ফেস্টে গেছি, ফেস্টে কারণ গেছি। ফসিলস পারফর্ম করছিল, আমি ফসিলসের সঙ্গে গেছি। রাইট। এবং তোর কলেজের বিয়েতে তোর হোস্টেলের ক্যান্টিনে বসে আমি ভাত আর ডিমের কারি খেয়েছি। ডিমের কারিটা ভালো করতো, ডিমের কারিটা বেশ ভালো। বেশ ভালো করতো, বাট মাটনটা খাওনি ভালো করেছো। আমার রুমমেট একদিন মাটন খেয়ে 24 ঘন্টা পর ওই সেম অবস্থায় মাটনটাকে বমি করে বার করেছিল, একটু ডাইজেস্ট হয়নি। মানে তোরই মতো ছাগল একটা আর কি, একদম নিরেট ছাগল। তো যাই হোক, তো সেক্ষেত্রে এবার আমি পৌঁছলাম গিয়ে, এবার ওই যে বাড়ি থেকে বেরিয়ে হস্টেলে গিয়ে থাকা, দ্যাট ওপেন্ড আপ আ লট অফ অ্যাভিনিউজ। এই যে প্রচুর অ্যাভিনিউজ ওপেন আপ হয়েছে, এইগুলো নিয়ে আমরা এবার কথা বলবো। তারপর তুই অঙ্ক মুখস্থ করে জয়েন্টে খারাপ রেজাল্ট করে আইটিএমই তে ইঞ্জিনিয়ারিং পড়তে ভর্তি হলি। একদম। আমার মনে আছে অনেকদিন আগে তুই আমায় বলেছিলি যে 3 ইডিয়টসে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের যে ফ্রাস্ট্রেশনটা দেখিয়েছে, দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। এবং সেই কারণেই ইঞ্জিনিয়ারিং কলেজেসে হার্ড রক ব্যান্ডস লাইক ফসিলস আর ভেরি পপুলার, কারণ ওটা এই ফ্রাস্ট্রেশনটার একটা আউটলেট। ইমেন্স। ইনফ্যাক্ট আমি ফার্স্ট ইয়ারের ফেস্টের ঘটনাটা বলে দিই, যেহেতু তুমি তুললে। এমন ছিল তখন, অতটা রেস্ট্রিকশন এই যে রাত 10টার মধ্যে শেষ করতে হবে অতটা হয়নি। এটা বলছি 2007-এর কথা বলছি। হ্যাঁ, মানে আমি যে যুগের কথা বলছি তখন ওর কলেজটা বোধহয় ডায়মন্ড হারবার পেরিয়ে, সরিষা। হ্যাঁ, ডায়মন্ড হারবার পেরোলে মোবাইল ফোন, কলকাতার মোবাইল ফোন রোমিং এ চলে যেত। ডায়মন্ড হারবারের আগে, মানে শিরাকোল পেরিয়ে। হ্যাঁ, শিরাকোল। আমি ওর কলেজে গিয়ে আমার পকেট থেকে ফোনটা বার করে দেখি, দেখাচ্ছে ওয়েলকাম টু কি একটা, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। তো হ্যাঁ, রুমি। এবার সিন্স উই ওয়ার টকিং অ্যাবাউট দ্যাট, সেটা হচ্ছে যে আমার যখন ফার্স্ট ইয়ার, তখনকার যারা মানে ফোর্থ ইয়ার, সেই ফোর্থ ইয়ারের ব্যাচে মোস্ট প্রবাবলি বা তার আগের ব্যাচে স্যাভিদা ছিল, মিউজিক ডিরেক্টর স্যাভি। অফকোর্স। হ্যাঁ, হি ইজ ফ্রম মাই কলেজ, হি ইজ মাই সুপার সিনিয়র। আচ্ছা, যাই হি ইজ অ্যানাদার পারসন হু ডিডন্ট নো হোয়াট টু ডু উইথ হিজ লাইফ। এটা আমি জানি না। স্যাভিদা ইজ আ ভেরি সুইট গাই। হ্যাঁ, হি ইজ। তবে ইঞ্জিনিয়ারিং কেন পড়েছিল এটা আমার একটা প্রশ্ন। what do you have against engineers? আচ্ছা শুনুন, হ্যাঁ, এবার প্ল্যান হচ্ছে এই যে রাত 8টার সময় ফসিলস উঠবে, ফসিলস 8টা থেকে 10টা বাজাবো, 10টায় ডিনার ব্রেক, হ্যাঁ, 12টার সময় লক্ষ্মী ছাড়া উঠবে, হ্যাঁ, 12টা থেকে 2টো লক্ষ্মী ছাড়া, হ্যাঁ, 2টো থেকে 4টে ক্রসউইন্ডস। হ্যাঁ, সারা রাত নেচেছিলাম আমরা। হ্যাঁ, অ্যান্ড দ্যাট ওয়াজ আ টাইম, মানে ক্রসউইন্ডস দে আর প্লেয়িং, ধরো ঝিকো ঝিকো দে আর প্লেয়িং, অ্যান্ড অ্যামেজিং। তো এই যে বেরোলাম বাড়ি থেকে, হস্টেলে থাকা শুরু করলাম, থাকতে থাকতে যেটা আমার সবচেয়ে বড় এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে বিভিন্ন সোশিও ইকোনমিক সার্কেল থেকে আসা বিভিন্ন ছেলেপুলে, কিন্তু সবারই কোথাও সবার একটা অ্যাংস্ট আছে, সবাই কিছু না কিছু নিয়ে রেগে আছে। আচ্ছা, তুই আমার একটা কথা বল। কারণ র্যাঙ্ক কারোরই ভালো হয়নি কিন্তু। আচ্ছা, তুই আমার একটা কথা বল। ধর একটা গোটা ইয়ারে ওয়েস্ট বেঙ্গলে যতজন ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের সবাইকে যদি একসঙ্গে নেওয়া হয়, ইন ইয়োর পার্সোনাল এক্সপিরিয়েন্স তাদের মধ্যে হোয়াট পার্সেন্টেজ অ্যাকচুয়ালি ওয়ান্টস টু স্টাডি ইঞ্জিনিয়ারিং? না, হবে 30-40% তো হবেই। 30%? মানে 70% অফ স্টুডেন্টস আর দেয়ার হু ডোন্ট লাইক ইঞ্জিনিয়ারিং এন্ড ডোন্ট ওয়ান্ট টু ডু ইট। 70 না হলেও 50 তো বটে। কি বলছিস? না, এখানে একটা ব্যাপার আছে যে 3 রকম হয়। এক হচ্ছে আমার মতো, যারা ঢুকে পড়েছে, বাবা বলেছে করে দিয়েছে। হ্যাঁ, আরেক দল হচ্ছে, মানে এই 3জনকে আমি আমার রুমেই দেখেছিলাম। ফার্স্ট ইয়ারে যে রুমটা ছিল, আমি, পার্থ আর শুভঙ্কর, 3টে ছেলে থাকতাম। আমি হচ্ছে ওই দলে। শুভঙ্কর হচ্ছে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ভালো, দেখি পরে হায়ার স্টাডিজ করবো, কিছু একটা শিফট করবো। পার্থ বলে যে ছেলেটা, ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লো, ও এখনো কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করে, ও বিগ শট হয়ে গেছে। হ্যাঁ, এই 3 রকম তুমি পাবে। যে দের আর পিপল, মোস্ট পিপল দে গেট, যেটা হয় যে পড়তে পড়তে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে অন্য জিনিসগুলো বেরোতে শুরু করে। সো দ্য গিটার কামস আউট, হ্যাঁ, দ্য ছবি তোলা ছবি আঁকা। এই আমাদের সময় বলছি, এখন ধরো ইউটিউব কন্টেন্ট বা হোয়াট এভার, মানে যে একটা সময় ছিল যখন সবার একটা ব্যান্ড ছিল, এখন সবার একটা ইউটিউব চ্যানেল আছে, দুটোই দুটোই আউটলেট আমার মনে হয়।
তো আমাদের সময় সেটা ছিল যে ব্যান্ডের একটা বিরাট ইম্প্যাক্ট ছিল। হ্যাঁ, আমাদের যখন প্রথম গেছি, প্রথম সিনিয়রদের ইন্টারাকশন শুরু হলো, যে সবাই আসা শুরু করলো, নাম বলো, ইন্ট্রো দাও, এইসব হ্যানাতে। এবার কি একটা ভাবে আমি একটা গান গিয়ে শুনিয়েছি, আমার মনে নেই কি, সাম ফোক সং। তো আমাকে নিয়ে গেছিলো সিনিয়র হস্টেলে। আমার তো শেষ, মানে আমার এরকম, মানে কি বলবো, যে ভয় পেতে পেতে অনেকগুলো এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর কি। তো আমি ভয় গেছি, কিছুই হয়নি, দুটো গান গাইলাম, দে অ্যাপ্রিসিয়েটেড, বলে যে they appreciate it. হ্যাঁ, এটা ছিল কিন্তু। হুম, অন্তত আমি সেই সিনিয়রগুলো পেয়েছি যারা বকতো, যাদের দেখে ভয় লাগতো, কিন্তু তারা প্রচণ্ড সাপোর্ট করতো। হুম। কারণ ওই যে গানটা গাইলাম, তারপরে যে দাদার ঘরে ছিলাম, সেগুলো যে আজ থেকে যখন তখন চলে আসবি, কিচ্ছু বলতে হবে না, বলবি অমুক দাদার ঘরে যাচ্ছি, রুম নাম্বার এত এত। এটা রেলা ছিল হস্টেলে, এই রেলাটা থাকে, এক একটা ফ্লোরের এক একটা দাদা আছে, ঠিক আছে, 4th ইয়ারের ফ্লোরে একজন আছে যার উপরে ওর ব্যাচমেটটা কথা বলে, কিরকম একটা মার্কিন যুক্তরাষ্ট্রের জেলের মতো মনে হচ্ছে। যাই হোক, হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে। তো এটা হলো। এবার এই করতে করতে ফার্স্ট ইয়ারেরই আরেকটি ছেলে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তো, সে ঢুকেছিল, তার নাম রূপকারের সঙ্গে আমার আলাপ, ওই একই ওরকম একটা সেশনে, ইন্টারাকশন সেশনে। আমি র্যাগিং কথাটা বলছি না, কারণ র্যাগিং এর এখন যে মানেটা দাঁড়িয়ে গেছে, দ্যাট ইজ মাচ মোর সিরিয়াস। আমাদের সঙ্গে সেসব কিছু হয়নি, না, এখন তো মানে ইটস বিকাম ভেরি ব্যাড। স্টুডেন্টস ডাইং এর Yeah. হরিফাইং জিনিসপত্র। তো আই উড স্টিল কল ইট ইন্টারাকশন। তো রূপকরের সঙ্গে আমার আলাপ, ওই ছেলেটা গিটার বাজাতো, তো বলে যে ও গিটার বাজায়, তুই গান করিস, একটা কর একটা, এরকম হলো। তারপর আমরা যখন ফিরছি, আমি বললাম তুই কি কবে থেকে বাজাচ্ছিস, ওর থেকে আমি ইন্ডিয়ান ওশানের ব্যাপারে জানলাম। হ্যাঁ, ও ইন্ডিয়ান ওশান, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, টিপিক্যাল সুস্মিত সেনের গিটার প্লেইংটা ওর। তো আমি ইন্ডিয়ান ওশান শোনা শুরু করলাম। তারপর আমি বললাম যে ভাই জ্যাম ফ্যাম করবি কিছু একটা, বলে তাহলে শুধু গিটার আর ভোকালস দিয়ে তো হবে না, আরও লোকজন। একটা ছেলে ছিল দেবাজিৎ বলে, হি হ্যাড লং হেয়ার। ওই ছেলেটা ফার্স্ট ইয়ারে, আমরা সবাই চুলফুল কেটে ঢুকেছি, ও লম্বা চুল এরকমভাবে বিনুনি বেঁধে ঢুকেছে। ও প্রত্যেকটা সিনিয়রের ঘরে গিয়ে ওকে এরকম, সিনিয়র ওকে চাটতো, ওটা চুল কাটেনি, অ্যান্ড দ্যাট বিকেম হিজ সিগনেচার, এই দেবা কিন্তু চুল কাটেনি। আর ও ড্রামস বাজাতো, ও হচ্ছে মাইক পট নয়, আচ্ছা, হচ্ছে বাজাবো তো গাঁতিয়ে বাজাবো, ডাবল বেস নিয়ে আসছে সেকেন্ড ইয়ারে, 2 হাতে ডাবল বেস। এই আমরা জ্যাম করা শুরু করলাম সেকেন্ড ইয়ার থেকে, নানান রকম মিউজিক। তারপর দেবা বেরিয়ে গেল, আবার আমি মধ্যিখানে ড্রামস শেখা শুরু করেছি, এই করেছি তাই করেছি। তো পড়াশুনো বাদে সব করেছি আমরা, পয়লা বৈশাখ করেছি, রবীন্দ্র জয়ন্তী করেছি, আমরা ফেস্ট করেছি। আচ্ছা, এই প্রসঙ্গটা যখন উঠলো, আমি আরেকটা জিনিস তোকে একটু শেয়ার করতে বলবো। সেটা হচ্ছে, ইউ হ্যাড স্ট্রেঞ্জ নিকনেমস ফর ইয়োর ব্যাচমেটস। আমার পার্টিকুলারলি মনে আছে, একটা ছেলে যখন তখন ফটাস করে অজ্ঞান হয়ে যেত, ইয়ার্কি করে বলা হতো যে ও হচ্ছে প্রভু এবং ও সমাধিস্থ হয়েছে। হ্যাঁ, এইগুলো প্লিজ বল। ইউ রিমেম্বার দ্যাট? অফকোর্স আই রিমেম্বার। এইগুলো এলিফ্যান্টস নেভার ফরগেট। যাই হোক, হ্যাঁ, এই নামগুলো, এক একজনের চরিত্রগুলো একটু বল প্লিজ। আচ্ছা, দিস ইজ ব্রিলিয়েন্ট। আচ্ছা, ওকে। তো একটি ছেলে ছিল, আমি আসল নামগুলো বলছি না, না, বল না। না আসল নাম বলতে চাই, ঠিক আছে। দে মাইট ফিল এম্বারেসড, কারণ অনেকগুলো বছর হয়ে গেছে। তো এই ছেলেটার ডাক নাম ছিল ম্যাঙ্গো। হ্যাঁ, কেন? কেউ জানে না, আমরা পরে ডিসকভার করলাম যে আমরাই ওকে ম্যাঙ্গো বলে ডাকতাম। কিছু কারণ, ইদার ওর চাপ সিনিয়র এলে মুখটা আমের মতো হয়ে যেত, অ্যান্ড ম্যাঙ্গো উড অলওয়েজ, হি উড নেভার স্মাইল, ওকে কেউ হাসতে দেখেনি সবসময় আমার সাথে থাকতো না না না, ও ম্যাঙ্গো না সবসময়। আর ওর একটা ব্যাপার ছিল, পরীক্ষার আগের দিন আমরা পড়ছি, হ্যাঁ, এবার পরীক্ষাটা সেকেন্ড হাফে পরীক্ষা হলে সুবিধা হয়, সকালবেলা উঠে ইউ ক্যান রিভাইজ অল অফ দ্যাট। এবার রিভিশন চলছে, ম্যাঙ্গো এসে বলছি, এটা কি পড়ছিস? বললাম এটা তো রিভাইজ করছি। এটা আসছে না, কিন্তু এটা আসবে না। ও জানলো কি করে? তুই ভুল পড়েছিস। এইবার ম্যাঙ্গোর একটা জিনিস ছিল যে পরীক্ষার আগে তুমি যেরকম চাপ দাও, হ্যাঁ, ম্যাঙ্গোর ওটা ছিল, তুই এটা কি পড়েছিস, এটা কিন্তু আসবে না, পারবি না পাস করতে, পারবি না, তুই নম্বর পাবি না একদম। কি হারামি ছেলে রে। তারপরে একদিন কোনো একটা এক্সামের আগে ম্যাঙ্গো সারা রাত ঘুমোয়নি, সারা রাত না ঘুমিয়ে পড়েছে। সকালবেলা ম্যাঙ্গোকে পাওয়া যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে না, ছাদে গিয়ে কাকের সাথে ঝগড়া করছে একটা ছেলে। কি? ওর জানলার কার্নিশে একটা কাক ডাকছে, ও কাককে বলছে কেন করছিস ভাই, দ্য কাক ইজ গোয়িং, কেন করছিস ভাই? Hey, you're making this up. I am not making this up. I wish I could show you video. What? কাকের সাথে ঝগড়া করছে।
বলছে এরকম করিস না ভাই। This is unbelievable. তুই চলে যা, হ্যাঁ তুই চলে যা, আমি তোকে খাওয়াবো। তুই কি খাবি? মুড়ি খাবি, ভাত খাবি? কাককে বলছে, কাকও বসে আছে ওখানে, ঠিক আছে? এরা হয়েছে। আচ্ছা, প্রভুর কথা বলছি। প্রভু আমাদের খুব প্রিয় বন্ধু আর কি। ওর একটা ব্লাড প্রেশারের সমস্যা ছিল, প্রেশার খুব লো। প্রভু এখন খুব ভালো স্বাস্থ্য হয়েছে, জিম টিম করে, ওয়ার্কআউট টাকআউট করে, ইজ লিভিং আ ভেরি গুড লাইফ। বাট হি ও হি ইজ হিয়ার ইন ক্যালকাটা নো হি ইজ ইন ব্যাঙ্গালোর। আচ্ছা তো লাস্ট আই নো হি ওয়াজ ইন ব্যাঙ্গালোর। তো প্রভুর শরীরটা একটু খারাপ হতো আর কি, হ্যাঁ প্রেশার টেশার ফল করে। আর প্রেশার ফল করলে তো অজ্ঞানী হয়ে মানে যায় শরীর খারাপ মানে কি, মানে ও ধরো দাঁড়িয়ে আছে এরকম, মানে হ্যাঁ। কিছু একটা পরে, খুব একটা উত্তেজনা কিছু, যেটা কেন হবে, এটা হওয়া উচিত না, আমি কিন্তু বলে, মানে এবার একটা পয়েন্টের পর উই আন্ডারস্টুড দ্যাট যে না, এটা হবে ওর সাথে। আচ্ছা দাঁড়া, এই সিচুয়েশনে একটা কেউ ছিল যে সবসময় পুরিয়াছি হতো প্রভু বলছি ও হচ্ছে মনি। হ্যাঁ মনি হচ্ছে সবচেয়ে কুল আর কি, হ্যাঁ সবচেয়ে কুল। মনি একটু এরকম হলে সবাই আমরা ছোটাছুটি করছি, আমি হয়তো জানতে পারিনি, আমি করিডোরের ওইদিকে আছি, মনি এসছে, আমার সমা, কি প্রভু কি হয়েছে, সমাধি। ওর ঘরে গিয়ে সব ও শুয়ে আছে মনখানে, এরকম বুকের উপর হাত দিয়ে, লোকে হাওয়া করছে, একজন জল ছেটাচ্ছে, ঠিক আছে? এটা নিয়ে একটা ওয়েব সিরিজ হয়ে যাবে ভাই। হস্টেল ইজ আ ওয়েব সিরিজ, আই এম টেলিং ইউ। আচ্ছা, পরীক্ষার আগের দিন রাত্রিরে একটা পুজো হতো, কার যার নাম চোথা বাবার পুজো। হোয়াট এক্স্যাক্টলি। যত বাতিল চোথা হ্যাঁ সেগুলোকে সবাই মাঝখানে কোর্টইয়ার্ডে ফেলতো, হ্যাঁ সেই সমস্ত কিছু জড়ো করে একটা আগুন জ্বালানো। এক সেকেন্ড, বাতিল চোতা মানে মানে এগুলো ধরো হয় ব্যবহার হয়ে গেছে হয় ব্যবহার হয়ে গেছে, বা ভুল লেখা হয়েছে, হ্যাঁ। বা বড্ড বেশি কাটাকুটি, হ্যাঁ সেইগুলোকে জড়ো করা হতো হ্যাঁ করে কোর্টইয়ার্ডে একটা বিরাট আগুন জ্বালানো হতো। চারটে ইয়ারের সবার হ্যাঁ আগুন জ্বালানো হতো। যারা সিনিয়র ব্যাচ, আউটগোয়িং ব্যাচ, হ্যাঁ। তাদের তো পরীক্ষা নিয়ে চাপ নেই, তারা সেটা করে পুরোটা হয়ে কি একটা অদ্ভুত গালাগাল দেওয়া মন্ত্র ছিল, সেটা চিৎকার করে করে বলতো হস্টেলে। হ্যাঁ। পরীক্ষার আগের দিন রাত্রি হচ্ছে, ঠিক হ্যাঁ। আছে? বলতো। এবার এটা হুকুম ছিল যে যতক্ষণ না প্রসাদ পাবে ততক্ষণ তুমি ঘুমোতে পারবে না। কিন্তু প্রসাদটা কি এই যা চোতা পোড়ানো হলো, হ্যাঁ যে ছাইটা, হ্যাঁ সেটা তোমার কপালের টিকা, তিলক। নেক্সট লেভেল আমি বলছি তো, আমি আমার হস্টেলের গল্প দিয়ে সত্যি একটা ওয়েব সিরিজ বানানো যায়, জানি না প্রোডাকশন হবে কিনা। না না প্লিজ কর, আচ্ছা ভয়েস ওভার লাগলে আমি আছি। আচ্ছা, আরেকটা হচ্ছে, মনে আছে আয়লা হলো হ্যাঁ 2008? তুই তখন হোস্টেলে? হ্যাঁ, আমি হস্টেল যাচ্ছি। আয়লা দিনের বেলা হিট করেছিল, হ্যাঁ হ্যাঁ ল্যান্ডফল করেছিল। হ্যাঁ আমি তখন পৌঁছেছি, হ্যাঁ। আমাদের হস্টেলে কেউ নেই, হ্যাঁ। বলে দিয়েছে আসতে হবে না, এই যাবতীয়। আমি পৌঁছে গেছি, কিছু করার নেই। আমি হ্যাঁ। আছি, আমার রুমমেট আছে, আর 2-3 ছেলে পড়েছে। আমাদের করিডোরটা বাহ। প্রবল বৃষ্টি হচ্ছে, আমাদের যখন 4 তলায়। তুমি গরিবের বিদ্যাসাগরের মতো না ট্রপিক্যাল সাইক্লোনের মধ্যে কলেজ গেছো? না, শোনো না, হ্যাঁ গেছি, হঠাৎ কার একটা মনে হলো, কারেন্ট নেই তো, কারেন্ট নেই, জল নেই, হঠাৎ মনে হলো যে ভিজবি, সাইক্লোনে the cyclone is passing through. চল, কি ভেজা হবে, ছাদে যাওয়া হয়েছে, যেখানে কোনো রকম ছাউনি টাউনি নেই। ওকে গিয়ে উড়িষ্যায় পড়বে তো? হ্যাঁ, হোস্টেলের ছাদে 4টে ছেলে, হ্যাঁ মাথায় গামছা বেঁধেছি আমরা, যাতে বৃষ্টি জল না লাগে। তারপরে কি করেছি, জামাটা খুলে দিয়েছি, কোনো লজিক নেই, বাকি শরীর বাকিটা আছে। আচ্ছা তাও ভালো। সেই অবস্থায় হ্যাঁ। আমরা দাঁড়িয়েছি, প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ। ঠান্ডা লাগছে, এখন যে রেস লাগাবি, হ্যাঁ এই যে এত বছরের পেন্টাপ এনার্জি, এই এনার্জিকে, বয়েজ হোস্টেলের এনার্জিটা তুমি ভাবতে পারছো না। না পাচ্ছি। ওই অবস্থায় 4টে ছেলে আয়লার মধ্যে এই প্রান্ত থেকে ও প্রান্ত চিৎকার করতে করতে দৌড়চ্ছি ছাতের ছাদে। কিন্তু ন্যাড়া ছাদ তো, পড়ে যাবে তো, পড়িনি, চলে এসছি। পড়ে গেলে মরে যাবে তো। ইমাজিন আওয়ার প্যারেন্টস ডিডন্ট নো দিস। থ্যাংক গড। নিজে এখন বাবা হয়েছে তো, হ্যাঁ। মনে হয় যে আমার ছেলে যদি এসব করে, না করবে। আমি বাড়িতে বসিয়ে রাখবো ওকে। তো এই হচ্ছে ব্যাপার। আরো অনেক অনেক ঘটনা, মানে আমি ছোট করে বলছি। একদিন আমাদের গার্লস হস্টেল ওয়াজ আ ক্যারেক্টার, আমাদের ব্যাচের যে মেয়েরা ছিল, হ্যাঁ দ্যাট ইজ আ সেপারেট স্টোরি। মানে গার্লস হস্টেলের সামনে যে রাস্তাটা, হ্যাঁ এরকম মেন ক্যাম্পাস থেকে তো রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে গার্লস হোস্টেলে ঢুকতিস না? শোনো না,
এরকম এরকম রাস্তায় এসে ঘুরে এইরকম লেফট টার্ন নিয়ে বয়েজ হোস্টেলে আসতো, সিনিয়র বয়েজ হোস্টেল, এই গার্লস হোস্টেল, এইদিকে বাকি না এই বাঁকের ব্যাপারটা হচ্ছে মানে মিডিভাল কেল্লা তৈরির টেকনোলজি থেকে বোধহয় এই ডিজাইনের ব্যাপারটা এসছে। কালভার্ট, হ্যাঁ কালভার্ট। না মানে এরকম করে একটা ঘুরিয়ে দাও যাতে কেউ সোজা না ঢুকতে পারে। হ্যাঁ একদমই তাই, এই হাফ প্যান্ট হিস্ট্রিটা সেট করে, হাফ প্যান্ট আজকে ফুল প্যান্ট পরে এসছে। হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে এই হলো। এবার ওই যে বাঁকটা, বাঁকটা একটা ন্যাচারাল অন্ধকার তৈরি হতো। হ্যাঁ হ্যাঁ মানে আমি বুঝতে পারছি ন্যাচারাল অন্ধকার তৈরি হ্যাঁ, হতো। দারুণ। এবার এই অন্ধকারের ঠিক উল্টো দিকে হচ্ছে গার্লস হোস্টেলের পাঁচিল, হ্যাঁ, পাঁচিলে একটা বসার জায়গা। আচ্ছা সন্ধ্যাবেলা তুমি যদি যাও হ্যাঁ। তুমি পাঁচিলে দেখতে পাবে কপত কপতি বসে আছে। খুব ভালো। এটা হচ্ছে এইবার। আরে ভালো করতে হবে। এবার তুমি যদি ফার্স্ট ইয়ার হও, হ্যাঁ তুমি শেষ। তুমি ওদিক থেকে ফার্স্ট ইয়ার হোস্টেল থেকে তোমার ডেকেছে সিনিয়র হোস্টেল, তোমার ফার্স্ট ইয়ার হচ্ছে H1, সিনিয়র হোস্টেল হচ্ছে H4। হ্যাঁ তুমি H1 থেকে H4 What does H stand for? ও হোস্টেল। হোস্টেল 1, হোস্টেল 4। ইনফ্যাক্ট H4 নিয়ে আমি এত গল্প বলেছি, এখন যারা H4 এ থাকে লট অফ দেম রিচড আউট টু বলে, দাদা এসো আমাদের হোস্টেলটা নতুন করে খুলেছে, আমরা এটা, তুমি থাকো একদিন, ক্ষমা কর ভাই, ওই ছাড় পোকা বিছানা আমি আর শুতে পারবো না। বাট যাই হোক whatever। তো বর্ষাকালে যাস। হ্যাঁ, তো হাঁটতে হাঁটতে আসছে, এবার যে ফার্স্ট ইয়ার সে তো মাথা নিচু করে সে হাঁটবে প্রথমত। তুমি মাথা উঁচু করে হাঁটছো ইয়েতে, তুমি ফুল স্লিভ শার্ট পরেছো, হাতা এই অব্দি নামানো, ফুল প্যান্ট নেট দেওয়া, এটা নিয়ম ছিল, চুল ছাঁটা, ঠিক আছে, কলার বাটন লাগানো। What kind of Nazi authoritarianism is this? এটা এটা নিয়ম, এটা এটা আমি এই ফার্স্ট ইয়ার গল্পটা লিখেওছি আমাদের প্রেম.com এর জন্য গল্পটা লিখেছিলাম। সো দ্যাটস আ ট্রিবিউট টু মাই হোস্টেল। তো ওইভাবে তুমি হাঁটতে 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 আসবে। এই যে মোড়টা, এই মোড়টা খুব ডেঞ্জারাস। এই যে তুমি বাঁদিক নেবে, তুমি যদি একবার চোখ তুলে তাকাও আর উল্টো দিকে কোনো সিনিয়রের সঙ্গে যদি তোমার চোখাচোখি হয়ে যায়, মেল অর ফিমেল, ইউ আর ডান ফর দ্য নেক্সট ডে। কেন? কারণ ফার্স্ট ইয়ারকে তো বোঝা যাবে, ফার্স্ট ইয়ার তো ফর্মাল করে এসছে, ওই আর কি তো ডাকবে যে কী দেখছিলি। এবার মজার বিষয়টা হচ্ছে যেমন দাদা এসছে তেমনি দিদিও এসছে। দাদা দিদি ওখানে বসে হুলিয়ে প্রেম করছে, একটা ছেলে দেখে নিয়েছে, তাকে ধরেছে পরের দিন। কি দেখছিলি? খুব ইচ্ছে না গার্লস হোস্টেলে ঢুকবি? আচ্ছা তোকে ডেয়ার দিলাম, যা গার্লস হোস্টেলের মেন গেটটা খুলে গিয়ে সিকিউরিটি যেখানে বসে সেই চেয়ারটা লাথি মেরে ফেলে দিয়ে চলে আসতে হবে, এইসব ডেয়ার। আর ওদিকে ওয়ার্ড, মানে র্যান্ডম থিংস। হ্যাঁ এবার এই যে আমি বাঁকটা, তুমি বাঁকটা নিলে, হ্যাঁ তুমি যাচ্ছ হ্যাঁ H4 যাচ্ছ, এখানে সিনিয়ররা বসে আছে, তুমি অ্যাকচুয়ালি শুনতে হবে, ওই দেখ ওই যাচ্ছে, ফার্স্ট ইয়ার, ওই কে ডেকেছে, কোন ফ্লোর? ইউ আর নট সাপোজ টু রেসপন্ড টু দ্যাট। ওরে বাবা, You are not এ supposed তো to- সে মানে অডেসিয়াস ইয়ে থেকে ফিরছে, সাইরেনদের গান শুনে পাগল হয়ে গেল ওখানে আটকে যাবে আর কি। আচ্ছা আচ্ছা এইটা মানে একটা- ওটা হচ্ছে ফাঁদ। হ্যাঁ, এবার এই যে গলিটার কথা বললাম, হ্যাঁ। এখানে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছে। আচ্ছা সেটা হচ্ছে একবার দুটো হস্টেলের মধ্যে ঝামেলা লাগলো। হ্যাঁ এদিকে মেরিন হোস্টেল, হ্যাঁ এদিকে নন মেরিন বা টেক হোস্টেল। হ্যাঁ সিনিয়রদের মধ্যে ঝামেলা লেগেছে কিছু একটা নিয়ে, আমার এক্সাক্ট হস্টেল শুনলে কিরকম ইউএস মেরিনস মনে হয়, তবে যাই হোক। হ্যাঁ হ্যাঁ এবার মাঝখানে মাঠ, হ্যাঁ এই হচ্ছে মেরিন হোস্টেল, এই হচ্ছে টেক হোস্টেল, মাঝখানে হচ্ছে ফুটবল মাঠ, মানে নট দ্য ফেস্টের মাঠ, ফেস্টের মাঠের পাশে একটা বড় মাঠ ছিল, তো সেই সেই সিটি অফ গডের মতো হয়ে যাচ্ছে ব্যাপারটা। হ্যাঁ এই মাঠ। এবার এদিক থেকে দল আসছে, এদিক থেকে দল আসছে, ছেলেদের মধ্যে হচ্ছে মারামারি ঝগড়াঝাটি এসব হচ্ছে। এবার হঠাৎ করে দেখা গেল মেরিনের ছেলেরা, যারা টেকের ছেলেরা, তাদের ওপর একটু বেশি তারা মানে হাবি হো রহে হ্যাঁ হ্যাঁ দেওয়ার উইনিং। হ্যাঁ এরা একটু রিট্রিট করছে, এই করছে। গার্লস হোস্টেল থেকে একটা চিৎকার শোনা গেল, হ্যাঁ দরজাটা খুলে গেল, হ্যাঁ সমস্ত মেয়েরা হ্যাঁ রাইট ফ্রম ফার্স্ট টু ফোর্থ ইয়ার দে কেম আউট উইথ হোয়াট এভার দে হ্যাড ইন দেয়ার হ্যান্ড, এই সেরেছে। চিৎকার করে, হ্যাঁ নারী বাহিনী। ও ঠিক আছে, হ্যাঁ তারপর এবার মজা মেয়ে হচ্ছে মেরিনে তখনও কোনো মহিলা স্টুডেন্ট নেই, হ্যাঁ দে আর অল টেক পিপল। হ্যাঁ সবাই বেরিয়ে এসে ছেলেদের সামনে লাইন করে দাঁড়িয়ে গেল যে আমাদের মার। এইসব যখন হচ্ছিল তখন আমি কোথায় ছিলাম? সিনেমা আমি comment দিতে পারতাম। সিনেমা এইটা। তারপরে ধরো ফেস্ট হচ্ছে, হ্যাঁ ফার্স্ট ইয়ার ফেস্ট, আউটগোয়িং ফোর্থ ইয়ার, যে ধরো আমাদের তখন ক্যাকটাসে শায়ক দা গাইতো, হ্যাঁ Shy of course, of course. এবং তখন সবে ভালো থেকো বেরিয়েছে, 200 বেরিয়েছে তারা, Yeah, exactly. বেরিয়েছে বা বেরোবে। সো দে ওয়ার টেস্টিং দ্য সংস, দে ওয়ার প্লেইং দ্য সংস। সো লাস্ট সং ওয়াজ অফকোর্স ভালো থেকো। ভালো থেকো বাজছে, আমরা পেছনে দাঁড়িয়েছি, সামনে ফোর্থ ইয়ার দাদা দিদি সব একে অপরকে জড়িয়ে মানে হাপুস নয়নে কাঁদছে সব। কিন্তু কিন্তু কি
মানে কিন্তু তুই আমি তো ফার্স্ট ইয়ার তখন, আমার তো প্রথম বছর। তোর তো সবে শুরু হয়েছে। হ্যাঁ, এবার আমি দেখছি যে আমার যে সিনিয়র গুলো যারা এদের যা খুব গম্ভীর মনে হতো, যারা মনে হতো একদম কেস খাইয়ে দেবে, মানে ক্রাইং লাইক বেবিজ। তো আমারই এক সিনিয়র দাদা আমাকে তখন বলেছিল সেদিন রাত্রিরে আমাদের আড্ডাতে, বলছে যে এই যে 4 বছরটা তোর সাথে যা যাবে না, তুই কোনোদিন ভুলতে পারবি না। বিকজ আমরা সবাই এখানে এসেছিলাম, উই ওয়ার অল, মানে হয়তো কেউ ডিমোটিভেটেড, হয়তো কেউ জানে না যে কোথায় যাবে কি করবে, কিন্তু বাড়ির বাইরে বা কমফর্ট জোনের বাইরে গিয়ে একটা অন্য জায়গায় থেকে, দিস ওয়াজ ইয়োর ফার্স্ট টাইম ডুইং মাই ফার্স্ট টাইম, কোনো জায়গায় থেকে অন্য মানুষের সঙ্গে একদম অচেনা কয়েকটা ছেলে, তারা দে বিকাম ফ্রেন্ডস ফর লাইফ, দিস পিপল দে স্টিল মিট। এদের মধ্যে কেউ ইউরোপে আছে, কেউ ইউএসএ তে আছে, কেউ কলকাতায়, কেউ ব্যাঙ্গালোর, দে স্টিল মিট অ্যান্ড দে আর লাইক দ্যাট। এবং ব্যাপারটা সেটাই যে ওইটা ভাঙে না। ওয়েন ইউ লিভড উইথ দিস পিপল, ইউ লিভড উইথ ইউর বয়েজ ফর সো মেনি ইয়ার্স, ইট জাস্ট ক্রিয়েটস অ্যান অ্যামেজিং বন্ড। এবং আমি অনেকদিন পর বাবাকে বললাম যে তুমি না আমাকে হস্টেলে পাঠিয়ে খুব ভালো করেছো। বলো আমি জানি তো, তোমার দরকার ছিল সেই সময়। এখন যেটা, এই যে আমি যদি কল ব্যাকের কথাটা বলি, যে এখন যেটা হয়েছে যে এখন বাবার যেই কোনো ক্রাইসিস হয়, আই এম দ্য ফার্স্ট পার্সন হি কন্ট্যাক্টস, বিকজ হি ইজ লাইক, আরে আমি তো একদিন বলেই ফেললো, আমার ডাকনাম হচ্ছে বাবুই, তো বাবা বলেই ফেললো যে আরে আমি তো কনফিউজ হয়ে তারপর দেখি ভাবি একবার বাবুইকে ফোন করি, হি উইল নো হোয়াট টু ডু। বাবুই বাসা বানাতে শিখে গেছে। বাসা বাড়াতে শিখে গেছে। শোনো বাবা, এবার কিন্তু ওই জিনিসটা নিয়ে কথা বলতে হবে। পুরো ডায়লগটা বলো না, কপিরাইট। আচ্ছা, উমাগো নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, অফকোর্স। আচ্ছা, এই আইডিয়াটা প্রথম কার মাথায় এসেছিল? প্রথম আমার মাথায় এসেছিল, হ্যাঁ, এবং তোমার মনে আছে 2017-এ উই অল ওয়েন্ট আউট ফর আ মার্কেট সার্ভে, শোফো রেকর্ড করে, আই রিফিউজ টু গো আউট। বাট উই ওয়ার সাপোজ টু গো। হ্যাঁ, আমি এসব করি না। হ্যাঁ, সেখান থেকে ওই সময়টাই তো ফিরে এসে সব দেখা গেল যে রেজাল্ট ভেবেছিল হবে সেটা হয়নি সার্ভেতে। এবং আমাদের তৎকালীন যিনি মানে ন্যাশনাল হেড তাপসদা একটা মিটিং করলেন এবং বললেন যে আমাদের যারা আরজেস, দে উইল হ্যাভ টু স্টার্ট মেকিং ভিডিও কন্টেন্ট। এটা আমি বলছি 2017-র অগস্ট সেপ্টেম্বর, পুজোর আগে বা পরে, ওরকম একটা শুরু, পুজোর আগেই হবে মিস প্রবাবলি। তো ওখান থেকে ফিরে এলাম, ফিরে এসে আমাকে আর অগ্নিকে স্ট্রেট ম্যান্ডেট দেওয়া হয়েছিল যে 3টে আইডিয়া বলো, তার মধ্যে যে কোনো একটা লক হবে, আমরা ফোনে শ্যুট করে তোমাদের যে পেজ আছে পেজে আপলোড করা শুরু করবো। তার আগে আমি একটা পেজ বানিয়েছিলাম 2015 সালে, জাস্ট টু স্টে ইন টাচ উইথ মাই লিসনার্স, কারণ হইচই ক্যাফে ওয়াজ মাই ফার্স্ট রেডিও শো উইচ উই স্টার্টেড ইন জানুয়ারি 2015। এটা কখন হতো? দুপুরবেলা 2টো থেকে 5টা। দ্যাট শো ওয়াজ কল্ড হইচই ক্যাফে। ইয়েস, তুমি তো 4:45-টায় অফিসে আসতে না, কি করে শুনবে বলো? হ্যাঁ, আমি জিজ্ঞেস করতে চাইছি, আমি কি তখন ঘুমোতাম নাকি? শোটার নামই শুনিনি আমি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, তো এই হলো। এইবার না, আমি 4:45-টায় অফিসে আসতাম, আমার শোটা 5টা থেকে। এক্স্যাক্টলি, সে আবার গল্প আছে, সে বলছি দীপ শো করতে আসছে, যাই মানে 5টায় যখন কথা বলার জায়গা, মানে লিঙ্কের জায়গাটা 5টাতে 5:05 আমরা শুনছি ধুপ 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 ধুপ, দরজার বলে আরে সরো মাইকের সামনে থেকে, বলে হেডফোনটা নিয়ে ইমিডিয়েটলি হি ক্যান ডু দ্যাট। যাই হোক, তো এই হলো। এবার আমার পেজে তখন ওই 1010 মতো লাইক ছিল, যে 10 years ব্যাক, 12 years ব্যাক। তো ওই পেজে ডিসাইড হলো যে ওটা তখন ফেসবুক সবে ফেসবুক ভিডিওস এনেছে। 2016-2017 ফেসবুক started giving this feature যে now you can upload videos, full length videos, মানে যত বড় আর কি। তো এই আমি সবাই ভাবছি কি করব, ভাবছে, আমিও ভাবছি। আমি অফিস থেকে বাড়ি ফিরেছি, সন্ধ্যাবেলা অফিস থেকে বাড়ি ফিরেছি, খুব চিন্তিত। মা বললো কি চা খাবি? হ্যাঁ, চা করলো। এবার আমার বাড়িটায় তুমি তো গেছো, বসার ঘরে 2টো সোফা, এইখানে মা বসে টিভি দেখছে। টিভিটা হচ্ছে এই 2টো সোফার মাঝখানে জাংশনটা। আমি তো গেছি, ঘরটায় বসেছি। মা আমাকে চা করে দিয়ে মা টিভি দেখছে, বিভিন্ন সিরিয়াল হচ্ছে, টিভি দেখছে। দেখতে দেখতে আমাকেও কি সব বলছে, জানিস এইটা আজকে এই হয়েছে, ও তোকে বলছিলাম না। মার সারাদিনের জমানো গল্প, যেটা এখনো সারাদিনের জমানো গল্প, মানে মা যখন তখন, এই যে ধরো আমরা রেকর্ড করছি তো, মা এখন এটা হয়তো ফোন করবে 2-3 বার, আমি কল ব্যাক করবো, হ্যাঁ বলো, পেয়ে গেছি জানিস তো। কি পেয়ে গেছো?
ওই যে আরে বাবার যে পাজামার দড়িটা হারিয়ে গেছিল ওইটা তলাতেই, আমি কিছু বলতেও পারি না। আমার মা কিছু একটা বলছে আর আমি হঠাৎ এরকম দেখলাম যে এবার মার দিকে আমি তাকিয়ে আছি, তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ছে যে আমার মা আর আমার এক মামা আছেন ইন্দে মামা, ওনার ভালো নাম আমি জানি না, সারা জীবন ইন্দে মামা বলেছে। এরা দুজন হচ্ছে ফ্যামিলিতে এদের কমেডি, মানে আমার মা প্রচণ্ড কমিক্যাল, ঠিক আছে, সেন্স অফ হিউমার মা দারুণ, এবং কোনো কিছু দেখানো, সেটা আই এগ্রি, আমি দেখা করেছি দু একবার। হ্যাঁ কোনো কিছু দেখানো করে দেখানো, বিয়ে বাড়িতে মা আর মামা এরা যখন আসর জমায় মানে বাসর একবার হই হই করে আর কি, স্ট্যান্ড আপ কমেডি ওই লেভেলে। হ্যাঁ, কাকিমা খুব সুইট। হ্যাঁ, আর মারও নিজস্ব অনেক ঘটনা, যেমন আমি দেখতে দেখতে ভাবছিলাম যে আমার ছোটোবেলারই একটা ঘটনা, আমার মামার বাড়ি সোনারপুরে, তো একটা সময় ছিল সোনারপুর থেকে ট্রেনে করে ঢাকুরিয়া নেমে ঢাকুরিয়া থেকে রিক্সা করে বাড়ি ফিরতাম। তো এবার মার একটা বড় এরকম কালো ব্যাগ ছিল, এক হাতে আমার হাত, এক হাতে এরকম ব্যাগ, আর মা কোনোদিন অত বড় ব্যাগে যা জিনিস সব হাতে ধরে থাকতো। এত বড় একটা ব্যাগ আছে কিন্তু চিরুনিটা হাতে, গার্ডার হাতে, চাবি আঙুলে, সামহাও ব্যাগে ঢুকিয়ে না পাচ্ছি না চল, ওইভাবে মা ট্রেনে করে এসছে পুরো রাস্তা। হ্যাঁ, এখনো জিনিসপত্র হাতে নিয়ে উল্টে পড়ে যাবে তো। তো কিছু কিছু ব্যাগে ঢুকিয়েছে। এবার এক হাতে একটা ওষুধ ছিল, এক হাতে একটা চাবি ছিল, হ্যাঁ, নাকি এক হাতে টাকা ছিল এক হাতে চাবি ছিল। রিক্সা থেকে নেমে যিনি রিক্সা চালাচ্ছিলেন মা কনফিডেন্টলি তার হাতে চাবিটা দিয়ে খুচরো পয়সা দিয়ে বাড়ির সাথে গিয়ে, এই বাবা দেখেছিস চাবিটা তো রয়ে গেছে রাজপুরের বাড়িতে। হ্যাঁ চাবি তো তুমি ওকে, ও সহলা যাচ্ছে রিক্সাওয়ালা চেনা রিক্সা, তখনকার দিনে কি হতো, যা রিক্সা এসেছি সে আমার ছোটবেলা স্কুলের বাসে পেতে নিয়ে, তো বলছে যে আরে এবার মা ওকে ঝাড়ছে, মা বলে তুমি কিছু বললে না, বলে বৌদি আমি ভালো আপনি ধরতে দিয়েছেন দোকান টোকানে যাবেন, যে না কি আমি তোমাকে এত চাবি দিয়ে চলে যাবো, আমি এরকম ভাবে, আমি ওরকম করি না, তুমি যাও চলে যাও। এবার হয়ে গেল, আমার এটা মনে পড়লো, আচ্ছা আবার মনে পড়লো একটা রোববার দিনের ঘটনা। রোববার দিন দুপুরবেলা ওই 12টা হবে, বাবা বাইরের ঘরে বসে কাগজ পড়ছে, আমি কি একটা হোমওয়ার্ক করছি, বেল বাজলো, মা গেল দরজা খুলে কি একটা কুরিয়ারের মতো জিনিস এনে বাবার হাতে দিয়ে, বাবা নাকি আমার তো কিছু আসার কথা না, মা বললো দেখে নাও না কি একটা এসছে, বললো তোমাকে দিয়ে দিতে, না বাবা বললো আরে দূর এটা তো পাশের বাড়ি, মা ইমিডিয়েট, আমিও তো তাই বলছি এটা পাশের বাড়ি, এটা তুমি এটা আমার হাতে দিয়েছো কেন, তুমি জানো না এটা ওই বাড়ি। এবার লোকটা বলছে তাহলে আপনি নিলেন কেন, আমি নিয়েছি কেন, তুমি আমাকে দেবে কেন, খালি সময় নষ্ট করে, আমি এত কিছু দেখতে পারি। হ্যাঁ, না এবার বুঝতে পেরেছি আমি ওএমজিটা করতে গেছি। হ্যাঁ, তো এই ঘটনাগুলো আমার মাথা একটা করে আসতে শুরু করলো, এটা কিন্তু করা যায়, এটা বিভৎস মজা, ভালো স্কিট হবে। হ্যাঁ, হ্যাঁ মাকে আমি বলিনি প্রথমে, ঠিক আছে, আই টেল ইউ হাউ মম আর মানে মা কিভাবে বুঝতে পারলো যে আমি সরলা দেবী করছি, মাকে ডাইরেক্টলি বলিনি এমনি করে। আচ্ছা, ওটা তো কাকিমার আসল নাম নয়। না, মার ডাক নাম হচ্ছে শান্টু, তপতি। কে? শান্টু, মার ডাক নাম হচ্ছে শান্টু। এটা তোর মায়ের ডাক নাম? হ্যাঁ, তপতি দেবী, সে থেকে শান্টু। সরলা ওয়াজ অ্যাকচুয়ালি, তপতি আর শান্তুর মধ্যে কানেকশনটা কোনো কোথায়? নেই, কোনো ছেড়ে দাও। আচ্ছা, আর কি একটা শান্টু মনে হচ্ছে। সরলা যে নামটা সেটা আরেকজন সরমা বলে আমাদের একজন কেউ ছিলেন পাড়ায়, হ্যাঁ, আমি ওইটাকে ইউজ করেছি। আচ্ছা, তো ভালো কথা, তো এই এর হলো এই ওইভাবে আমি এপিসোডগুলো 4-5টা ভেবে, মা যেমন একদিন দেখলাম টিভি সিরিয়াল দেখে প্রচন্ড কাঁদছে, খুব আমি ওটা বুঝতে পারছি সিরিয়াল দেখে কাঁদছে, মানে কাঁদছে বসে বসে, কি হয়েছে কেন কাঁদছো, এত মানুষ এত খারাপ হয়ে গেছে, মানুষ কে কি বলেছে তোমাকে, বলে এই সিরিয়ালের ক্যারেক্টার। এই তো দেখ না মেয়েটা এতদিন হলে তুমি টিভি দেখে কাঁদছো তুমি। তো তারপরে ওই ডায়লগটা, নিজে যখন বড় হবি তখন বুঝবি, আমাদের বয়সে যখন যাবি তখন বুঝবি কতটা কষ্ট হয়। চলে এসে এবার এই 5-6টা ঘটনা আমি গিয়ে অগ্নিকে বললাম পরের দিন, অগ্নি সবে এসছে তখন, বলে হ্যাঁ ভালো তো, ভালো ভালো ঠিক আছে, তাহলে আমাদের একটা ফিমেল অ্যাক্টর লাগবে, তাহলে ছেলেটা তুমি করবে, আমি অন্যান্য ক্যারেক্টার না, না 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 না, ছেলেটা তুই করবি, মাটা আমি। বলে এসব করতে চাও না, বিভৎস গালাগাল খাবে, এসব একদম করতে চাও না, বললাম না খাবো না, তুই দেখিস মজা হবে। সেই থেকে অত্রি ছিল,
তুই বলছেন হ্যাঁ আই লাইক ইট, লেটস ডু ইট, লেটস জাস্ট ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। দিস ওয়াজ দ্য থিং, লেটস জাস্ট ডু ইট, লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই করে তারপরে তো বাকি তো Rest is history. এই ব্যাপার। আচ্ছা, কাকিমা বুঝতে পারলো কবে? কাকিমা তুই তো বলিস। আমি বলিনি। কেন বলিসনি? কি বলবো, আমি শাড়ি পরে তোমাকে নকল করছি রোজগার করার জন্য। দ্যাটস মাই জব। কি বলবো আমি তখন, কেন কন্টেন্ট ক্রিয়েটার কথাটা আসেনি। হ্যাঁ, ইনফ্যাক্ট না আমার একজন বন্ধু ছিল যে was probably one of the earliest people to get a job in Google. হ্যাঁ বলছে ভাই হেভি প্রবলেম হয়ে গেল। আমি বললাম, কি? বললাম মা বাবাকে ট্রেনের ইঞ্জিন তো বুঝিয়ে দেবো, সার্চ ইঞ্জিন কি করে বোঝাবো? এক্স্যাক্টলি। এবং কন্টেন্ট ক্রিয়েশন তখন শব্দটাই আসেনি, হ্যাঁ, তখন আসেনি। আমি আর অগ্নি যে সময় ভিডিও করা শুরু করেছি হ্যাঁ, তখন আমাদের কাছে একটা টাইম পাস ছিল। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটার তো হালে এসছে, রাইট। ভালো কথা। তো মা আমাকে একদিন ডাকছে, বলছে শোন আমাকে মাসিমণি ফোন করেছে। মাসিমণি হচ্ছে মার আই থিঙ্ক মামাতো বোন মোস্ট প্রবাবলি। আমি খুব বলিবে না মানে মাসি কাকে বলে আমি মোটামুটি জানি, আমার বাংলাটা অতটা আমার মাসি, হ্যাঁ বুঝতে পেরেছি। মার কাজিন আর। হ্যাঁ মানে বাংলার মাসি তো। হ্যাঁ হ্যাঁ মানে ইংরেজির MUSHY নয়। যাই হোক, হ্যাঁ বল, আগে বল। হ্যাঁ তো হলো, ওই মাসিমণি ফোন করছে, বলছে তুই কি কোনো ভিডিও করেছিস আমাকে নিয়ে? সর্বনাশ। বসো, আমি ফোনটা খুলে দেখালাম, এই বাবা ছি ছি এটা কি করেছিস তুই? আর মজা হচ্ছে, দেখুন লোকে ভালো ভালো লিখছে। তারপর থেকে এবার এটার একটা পিক হয় 2018-19, মানে যখন নতুন এপিসোড তৈরি হচ্ছে, সবই হচ্ছে। 18-তে তো একটা পয়েন্টে ছিল আমরা যেদিন এপিসোড আপলোড করছি 24 ঘন্টার মধ্যে 1 মিলিয়ন ভিউজ, ব্যাক ইন 28। বিভৎস একটা জায়গায় ছিলাম আর কি। তখন আমি আর অগ্নি আমরা ডিসকাস করছিলাম যে কি চলছে লাইফে, যা করছি হিট হয়ে যাচ্ছে, নিজেদের নজর নিজেরই লেগে গেছে। কিন্তু তো ওই একটা ফেজে ওই সময়টাতে মা যা এনজয় করেছে এটা, আই এম টেলিং ইউ মাই মম এনজয়েড ইট। মানে ধর বাবার কোনো একটা মিটিং আছে, কিছু একটা হচ্ছে, মা গেছে, বলছে আচ্ছা আপনার ছেলে কি করে? ও সমক, ও রেডিও মির্চি দেখা করলে। ও আচ্ছা আচ্ছা, আপনি সরলা দেবী? মা মানে she started getting identified as ইয়েস। oh my god. মা প্রথমে বলতো না 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 আমি ও আম বানিয়েছে, না না দাও না, হ্যাঁ আমি। লালপুর এই একটা ব্যাপার। অ্যান্ড ইনফ্যাক্ট তখন তোমার এটা মনে আছে কিনা, তখন আমাদের বস ছিল আকাশ, হুজ দেশভক্ত নাও। হ্যাঁ, হুম, অফকোর্স। আকাশ এটাকে গ্রিন লিট করেছিল। আকাশ বলছি ইয়ে কারিয়ে চলেগা। আকাশ গ্রিন লিট। Akash has always had a very good feel for what works. Yeah. Smart guy. Yeah. আচ্ছা কিন্তু এটাও তো হয়েছে, ধর এই যে তোর বাবা তোকে জোর করে ইঞ্জিনিয়ারিং ঢুকিয়ে দিল, তখন তো প্রচুর রাগ ছিল তোর বাবার উপর। হ্যাঁ মানে রাগ অনেকটা আমার মনে হয় নিজের উপর বেশি ছিল। হ্যাঁ, and then your father was also very unhappy with you and all of that. কিন্তু তা সত্ত্বেও এটাও তো হয়েছে যে তুই যখন পাড়ার পুজো প্যান্ডেলে ঢুকেছিস তখন তুই শুনেছিস একজন আরেকজনকে বলছে ওই দেখো ডাক্তার বাবুর ছেলে। একদম, সেটা তোর বাবার কানেও গেছে। সেটা আমার বাবার কাছে। ইনফ্যাক্ট উল্টোটাও হয়েছে। বাবা একদিন আমাকে ফোন করেছিল, এটা বলছি ওই সময় মানে আমার ডিউরিং আওয়ার গুড ফেজ এন্ড অল অফ দ্যাট। বাবা বলছে ফোন করে, মানে বাড়ি ফিরেছি, বাবা বলছে যে আজকে তো একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এসেছিলেন, সে তার কলিগকে বলছেন যে এই যে ডাক্তারবাবুকে দেখছো উনি সমকের বাবা। আমি বললাম না না, এটা আমি ডাক্তারবাবুর ছেলে। যে কারণে আই রেজোনেট উইথ জাকির খান আ লট। জাকির সবসময় বলে যে খান সাহেব কা বেটা। আমি হচ্ছি তাই যে আমি ডাক্তারবাবু ছিলাম। আমার পাড়াতে এখনো ধরো আমি আর আমার ওয়াইফ, আমার ছেলে, আমরা যে ফ্ল্যাটটায় থাকি পাশেই, মানে বাড়িটা তার থেকে জাস্ট 2-3টে বাড়ি পর, ওই পাড়াতে আই এম নট সমক ঘোষ, আই এম দ্য সান অফ ডক্টর সুধীর চন্দ্র ঘোষ, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ ইট। আই এম ভেরি প্রাউড অফ ইট। সার্টেন থিংস আই থিঙ্ক শুড নট চেঞ্জ। হ্যাঁ, তার একটা কারণ হচ্ছে যে বাবা আমাদের যে বাড়িটায় আমি থাকি, যে বাড়িটা আমি জন্মেছি, বড় হয়েছি, পুরো জিনিসটা বাবার নিজে হাতে করা। প্রত্যেকটা ফ্যামিলিতে, এটা আমার বলা কথা না, এটা জাকির খানের বলা কথা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিবারে এমন একজন লোক থাকে যে জেনারেশনাল পভার্টিকে জেনারেশনাল ওয়েলথে কনভার্ট করে।
হ্যাঁ তোর বাবা আমার ফ্যামিলিতে মাই ফাদার ইজ দ্যাট পার্সন। রাইট, মানে তোর বাবা হচ্ছে ওই ইয়েতে যে ডায়লগটা ছিল শাখা প্রশাখাতে, বাবা একদম নিচে থেকে একদম টপে গেছেন এবং কোনো কম্প্রোমাইজ না করে। অ্যাবসলিউটলি। হি হ্যাজ বিন থ্রু আ লট অফ হার্ডশিপ, কারণ আমি তোর বাবার সঙ্গে বসে লম্বা একটা আড্ডা মেরেছিলাম একবার। হি হ্যাজ বিন থ্রু আ লট অফ হার্ডশিপ, ভেরি ডিফিকাল্ট কন্ডিশনস, খুব কষ্ট করে থেকেছেন। তবে তা সত্ত্বেও টাকা জমিয়ে জমি কেনা, বাড়ি করা, তোকে স্কুলে পাঠানো, এন্ড ইউ ওয়েন্ট টু ডন বস্কো, সো এই সব কিছু তো তোর বাবা করেছে। এবং শুধু তাই নয়, ধরো আমার তো ওই ফেজটা, ওই মানে টিনেজ বলো, টিনেজ থেকে শুরু করে 20s অবধি সবার একটা অ্যাংস্ট থাকে। তাতে কিছু কিছু জিনিস আমি খেয়াল করিনি, পরে খেয়াল করে দেখেছি রোববার করে বাড়িতে কিন্তু সকাল থেকে ক্যাসেট চলতো। বাবা ক্যাসেট চালো, বাবার একটা কালেকশন ছিল। বাবার প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী হচ্ছে সাগর সেন। সাগর সেনের প্রচুর অ্যালবাম ছিল। বাবা টেপ রেকর্ডার সার্ভিস করা আমি বাবার থেকে শিখেছিলাম। এই যে তোমার রোদ্দুরে দেওয়া, তারপরে যে পিনের জায়গাটাকে পরিষ্কার করা, এখনকার পরিষ্কার করতে হবে, রোলার গুলোকে পরিষ্কার করতে হলে টেপটা আটকে যায়। জেনজি অ্যান্ড জেন আলফা উইল বি লাইক হোয়াট আর দে টকিং অ্যাবাউট। বাট যদি বাড়িতে কোনোদিন টেপ রেকর্ডার দেখে থাকো তাহলে এই জিনিসগুলো, বা যারা দেখেছেন তারা বলতে পারবে, ক্যাসেটগুলোকে রোদ্দুরে দেওয়া, এই পুরো যারা ক্যাসেট চালাতে অভ্যস্ত একমাত্র তারাই বুঝতে পারবে যে মাঝে মধ্যেই পেন্সিলের দরকার কেন পড়ে। নটরাজের একটা পার্টিকুলার পেন্সিল, ওটা হচ্ছে তো এই জিনিস লাল কালো। হ্যাঁ। তারপরে ধরো আরেকটা জিনিস যেটা বাবার থেকে আমি এখন বুঝতে পারি পেয়েছি, বাবা খুব রাত করে বাড়ি ফিরতো, ঠিক আছে, শনিবার বা শুক্রবার করে ডিডিতে সিনেমা দিত। বাবা রাত করে বাড়ি ফিরতো, আমি বাবার জন্য ওয়েট করতাম। এই পুরো সাইকেলটা আমার জন্য ঘুরেছে যে আমি এখন যখন বাড়ি ফিরি আমার ছেলে বারান্দায় ওয়েট করে। দ্যাট ওয়াজ মি 35 ইয়ার্স ব্যাক। তো ফুল সার্কেল ইন লাইফ। যাই হোক, তো বাবা ফিরতো রাত করে, বাবা খাওয়া দাওয়া করে, বাবা হচ্ছে আমি সিনেমা দেখতে দেখতে ডিনার করবো। তো আমি মাকে বলে দিয়েছিলাম আমি বাবার সঙ্গে ডিনার করবো। এবার সিনেমা কী সব চলছে, আমার ওপর অ্যান্থনি চলছে, ঠিক আছে, দিওয়ার। বাবার অমিতাভ বচ্চনের সিনেমা বিভৎস ফেভারিট। কি? বাবা অমিতাভ বচ্চনের পাগল ফ্যান। এইটা কল্পনা করতে পারিনি। বুঝতে দেয়নি কোনোদিন আমাকে, লোকটার যে ভেতরে একটা প্রচন্ড রসিক মানুষ, হ্যাঁ, বাবা সেটা বুঝতে দেয়নি। না অবশ্য তোর বাবাকে এখন আর ইয়াং ম্যান বলা যায় না, তবে অ্যাংরি নিশ্চয়ই ছিলেন কম বয়সে। হ্যাঁ, এবং তুমি জানো পরে আমায় গল্প করেছে, বাবা যখন বামুন হসপিটালে, বাবা তখন ইন্টার্নশিপ করছে বামুন হসপিটালে, টাকা জমিয়ে হ্যাঁ পাঁচিল টোপকে কিশোর কুমার দেখতে গেছিল, কিশোর কুমার লাইভ। ও এটা বোধহয় লেকের ওখানে শো হয়েছিল, একটা কুখ্যাত শো হয়েছিল যেটা প্রচুর ঝামেলা হয়েছিল। হ্যাঁ প্রবাবলি বাবা ওইটা করেছে। বাবা বিডন স্ট্রিটে থাকাকালীন নকশাল ভেবে পুলিশ তাড়া করেছিল বাবাকে। বাবার ঘটনা অন্য, ইউ শুড কল মাই ড্যাড অন দিস পডকাস্ট, টোটালি কল হিম। সো ইয়া, মানে ড্যাড ইজ আ রক স্টার আমার মনে হয়। তোর বাবা তোকে ইঞ্জিনিয়ারিং এ পাঠিয়েছিল কারণ ইয়োর ড্যাড ওয়াজ নট শিওর ইফ ইউ হ্যাড ডিরেকশন ইন লাইফ। অ্যাগ্রিড। আই এম স্টিল নট শিওর ইফ ইউ হ্যাভ ডিরেকশন ইন লাইফ। তুই একটা রেডিও স্টেশন ছাড়লি, আচ্ছা এবার অভিনয় বোধহয় করবে, কি একটা ওটিটি প্ল্যাটফর্ম জয়েন করলি, সে তো চলছে। আচ্ছা সে ওটিটি প্ল্যাটফর্মে একটা কি ভয়ঙ্কর কঠিন গম্ভীর টাইপের চাকরি শুরু, ব্র্যান্ডেড কন্টেন্ট। হ্যাঁ সেটা শুনেই আমি বুঝলাম যে না এটা বেশি দিন টিকবে না সমকে, সে হলেও তাই। তারপরে তুই সেটা ছেড়ে আবার আরেকটা রেডিও স্টেশন জয়েন করলি, সেই রেডিও স্টেশনটা বন্ধ হয়ে গেল, তারপর তুই আরেকটা রেডিও স্টেশন জয়েন করলি। লেটেস্টটা জয়েন করার পর একজন আমায় ফোন করে বললো সোমক কি এক এক করে কলকাতার সবকটা স্টেশনে কাজ করবে, এবার কি করার চেষ্টা করছিস তুই জীবনে? সো দিস ইজ মাই ডিরেকশন ইন লাইফ। দিস ইজ নট আ ডিরেকশন, দিস ইজ দি এন্টায়ার কম্পাস। না, সো দি আইডিয়া ইজ যে আমি যখন অন এয়ারে কাজ করা শুরু করি, হ্যাঁ স্টার্টেড ডুইং রেডিও রাইট অর অডিও প্রেসে, আমার জীবনে প্রথমবার মনে হলো যে দিস ইজ সামথিং উইচ আই ক্যান ডু ফর আ লং টাইম, আই উড লাভ টু ডু ফর আ লং টাইম। এইটা যদি কেউ বলে যে ডিরেকশন, যে তুমি বল না যে প্যাশন ইজ সামথিং ইউ ডোন্ট হ্যাভ, ইউ ফাইন্ড। তো আই থিঙ্ক I have found my passion, one of the many passions that I have, এবং এটা একটা আইডেন্টিটির জায়গাও হয়েছে যে আমি ধরো আফটার আই কেম আউট ফ্রম মির্চি, 6 মাসের একটা গ্যাপ ছিল, 6 মাসের একটা গ্যাপ ছিল, আই ওয়াজ ট্রাইং টু ডু সামথিং এলস, ডিডন্ট হ্যাপেন। আই উড মিস দ্য অনের স্টুডিও, আই উড তোমার আই উড, মানে কি বলবো, কিছু একটা ঘটেছে,
কিছু একটা ঘটনা ঘটেছে, অটোমেটিক্যালি মাথায় লিঙ্কটা চলে আসতো হুম যে এইটা করতে চাই, এরম করতে চাই। তো তারপরে দেখলাম যে হচ্ছে না, তখনই ইশকে আদিদেব ওয়াজ দ্য হেড। ও আমাকে বললো যে উই আর লুকিং ফর সামবডি টু ডু দ্য মর্নিং শো। আমার মর্নিং করার বহু বছরের ইচ্ছে, কারণ হ্যাঁ ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, কিন্তু তুমিও জানো যে দের ইজ এ সেপারেট এনার্জি ইন দ্য মর্নিং। তুমি দিনটা শুরু করছো, তুমি যতবারই করেছো আর কি। তোমার অবশ্য ইউ হ্যাভ অলওয়েজ বিন অ্যান ইভিনিং জক, সো অলওয়েজ বিন ইয়া হ্যাঁ। তো আমার বরাবরই ইচ্ছে ছিল, কারণ ওই যে 2 মাস আমি ক্যাপ্টেনকে শ্যাডো করেছি, আমার ক্যাপ্টেন মানে মীর। মীরের কথা বলি না, এখন মনে হয় সেটা এস্টাবলিশ যে ক্যাপ্টেন মানে মীর। হ্যাঁ, তা বলে দিলাম, জাস্ট নট অ্যাজিউমিং ইট। এটা বলে দিলাম। হ্যাঁ, তো ক্যাপ্টেনকে শ্যাডো করেছিলাম 2 মাস। তাতে আমার মনে হচ্ছিল যে সকালবেলার মতো জিনিস নেই। মানে এক তো সবার আগে তোর গোটা অফিস ফাঁকা, তুমি গোটা অফিস ফাঁকা, গোটা অফিস শহরে ট্রাফিক জ্যাম শুরু হয়নি তখন, পিসফুল, একদম। সবে ঘরটর ঝাঁট দিয়ে ভ্যাকিউম করে রুম ফ্রেশনার স্প্রে আয় করে সুন্দর টাটকা একটা গন্ধ, কফি মেশিনটা চালানো আছে, করে আওয়াজ হচ্ছে। ফার্স্ট কফি অফ দ্য ডে, Yes. কফি নিতে গেলে লাইনে ওয়েট করতে হয় না, ইয়েস। এইগুলো সব আর তারপরে কি, যখন গাড়ি কিনলাম, হ্যাঁ। গাড়ি কিনলাম তারপর তো আসতাম মাঝে মাঝে সকালবেলা, পার্কিং ফাঁকা, যেখানে ইচ্ছে রেখে দাও। কোথায় রাখবে? গেটের সামনে রাখবে, রেখে দাও। এই ছোট ভোরবেলার যে ছোট ছোট জিনিসগুলো, আই ওয়াজ নেভার অ্যান আর্লি রাইজার। আই স্টার্টেড ওয়েকিং আপ আর্লি বিকজ অফ দ্য ব্রেকফাস্ট শো। এবং করতে করতে আমি এখনও এটা বলি যে ফাইনালি আই থিঙ্ক আই হ্যাভ ফাউন্ড আ প্লেস ইন লাইফ উইচ আই রিয়েলি আইডেন্টিফাই অ্যান্ড আই এনজয়। এবার হ্যাঁ, প্রাইভেট এফএম এর ভবিষ্যৎ নিয়ে তুমি জানো দেয়ার হ্যাজ বিন আ লট অফ ডিবেট। আমি সেসবে যাচ্ছি না। আমার মনে হয় আমি যখন অন এয়ার শো করি, ইট শার্পেন্স মাই ক্রাফট, দ্যাটস অল। আমি যদি একটা জিনিস ভালো করে করতে পারি, একটা এই যে পডকাস্টে বসে একটা আড্ডা মারছি, বা একটা সঞ্চালনা করছি, বা কোথাও গিয়ে একটা গল্প পড়ছি, এই সব কিছুর এটা ক্রাফট যদি একটা পেন্সিল হয়, মাই রেডিও শো ইজ দ্য শার্পনার। ওইটা না করলে আমার মনে হয় আমি ভোঁতা হয়ে যাব। আচ্ছা, আমায় যখন কেউ জিজ্ঞেস করে যে তুমি সন্ধ্যেবেলা শোটা মিস করো না, আমার বক্তব্য হচ্ছে আমি একটা ফোঁটাও মিস করি না, অ্যাবসলিউটলি নট। কারণ আমার 22 বছর হয়ে গেছে, ওই লেবুটা আমার কসলানো হয়ে গেছে, আই এম ডান উইথ ইট। হ্যাঁ, আরেকটা বিষয় আমার মনে হয়, তুমি যেরকম যখন শুরু করেছিলে তখন যতটা ইন্ডিপেন্ডেন্স একজন আরজে পেত, হ্যাঁ ইউ হ্যাভ সিন দ্যাট চেঞ্জ অলসো। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে, দেখ আফটার মানে আমি তো সন্ধ্যেবেলা শোটা ছেড়ে দেওয়ার পরেও বেশ কয়েক বছর সানডে সাসপেন্স শুধু করে গেছিলাম। এবার মানে সন্ধ্যেবেলা শোটা কিন্তু আমি পুরোপুরি স্বেচ্ছায় মানে গিয়ে বলেছিলাম যে আমি না আর পারছি না এই শোটা করতে, সিরিয়াসলি। কাজে ওয়েন ইউ গেট টু দ্যাট, যেখানে তুমি আর নিতেই পারছো না ব্যাপারটা, তারপরে ইউ ডোন্ট মিস ইট এনিমোর। এটা আমার ব্যক্তিগত মত। আর যে কোনো এই ধরনের ক্রিয়েটিভ ফিল্ডে, এবার এটা যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছে তারা সবাই বুঝতে পারবে, বিশেষ করে বড় বড় চ্যানেলসে যারা কাজ করছে, সেটা হচ্ছে পিপল লাইক ইউ অ্যান্ড মি আর ক্রিয়েটিভ পিপল, উই হ্যান্ডেল দ্য ক্রিয়েটিভ পার্ট অফ দ্য থিং। সমস্যাটা হচ্ছে আমাদের মাথার উপরে যদি এই ওয়ান অফ দোজ এমবিএ টাইপস বসিয়ে দেওয়া হয় যে বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না, এবং সে জিনিসটা রেগুলেট করার চেষ্টা করে, তখন আমার ব্যক্তিগতভাবে সমস্যা হয়। বিকজ তখন সে এমন কিছু এরিয়াজে ঢুকবে যেগুলো সে জানে না, কিন্তু আমি জানি। ঠিক। ঠিক আছে, তো তুমি যেটা জানো না সেটা তুমি আমায় বলতে এসো না, এই প্রবলেমটা আমার। হ্যাঁ হ্যাঁ। বাট ফর ইউ, ডু ইউ মানে তোর এখনো রেডিও করতে ভালো লাগে? আমি 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 ভালোবাসি। তার কারণ হচ্ছে যে তুমি যে প্রবলেমটার কথা বললে, সেটা আমি তো প্রতিনিয়ত চোখের সামনে দেখছি। কারণ এখন মানে এটা লোকাবার কিছু নেই, দ্য হোল ইন্ডাস্ট্রি ইজ গোয়িং থ্রু আ চ্যালেঞ্জ অ্যান্ড আ শিফট। রেভিনিউ নিয়ে কথা বেশি হয়, ভাবনা চিন্তা হয়, নতুনভাবে কিভাবে আমরা প্রফিটেবল করতে পারি মিডিয়ামটাকে, সেসব নিয়ে। কিন্তু আমি নিজের মাথায় একটা ডিস্টিংশন বানিয়েছি। আমি নিজেকে বুঝিয়েছি যে মুহূর্তে আমি দরজা খুলে স্টুডিওতে ঢুকে গেলাম আর আমার শো শুরু হয়ে গেল, নান অফ দ্যাট ম্যাটার্স। তখন যেটা আমার কাছে ম্যাটার করে সেটা যে আমি কি একটা ভালো লিঙ্ক করতে পারলাম, আমি কি একটা মেসেজ গুছিয়ে পড়তে পারলাম, আমার যে সুন্দর গানটা আসছে সেটাকে কি আমি ঠিক করে উপস্থাপনা করতে পারলাম আমার শ্রোতার কাছে। আমার কাছে এইগুলো চেকলিস্ট, এবং দিনের শেষে আমার কাছে এইগুলোই চেকলিস্ট। ইট হ্যাজ, হ্যাঁ মানে তুমি যেটা বলছো আমি জানি। ধরো আমি তোমাদের সঙ্গে যখন কাজ করা শুরু করলাম, আমার পুরো শেখাটাই তো ওখান থেকে, মানে সেই কেমিস্ট্রিটের
অফিস থেকে পুরোটা শেখা, যা শেখা যে কোথায় থামতে হয়, কোথায় শুরু করে কোথায় ছাড়তে হয়, আমি আমার শ্রোতাকে কোথায় ছাড়বো, যেটা টেকনিক্যাল টার্ম তুমিও জানো, পোস্ট লিঙ্ক ইমোশন, পিএলই যেটাকে বলে, যে হোয়াট উইল আই লিভ মাই লিসনার অ্যাট, সেটার একটা মেথড আছে। এই পিএলইটা আমি জানতাম না, এই নতুন শুনলাম। হ্যাঁ, এটা তাপসদারি বলা। ও বাবা, তো আচ্ছা। তো 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 এটা তুমি কোথায় ছাড়বে, কতটা, 1.5 মিনিট যে কতটা বেশি বা কতটা কম সময়, বা শুরু করছি যখন কেন বলছি যেটা বলছি এই জিনিসটা, বা ইন্ট্রোডাকশন কিভাবে হতে পারে, এই যে শিক্ষাটা আমি জীবনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি। আমি কনসার্ট যখন হোস্ট করতে গেছি, অধিকাংশ অ্যাঙ্কাররা হয়তো শুরু করে যে নমস্কার শুভ সন্ধ্যা, আমি নমস্কার শুভ সন্ধ্যা পরে বলেছি, তার আগে একটা হুক দিয়েছি। সোশ্যাল মিডিয়ায় যখন ভিডিও করতে শুরু করলাম, সেই এক ফিলসফি। ওই কারণে দেখবে আ লট অফ গুড আরজেস আর গুড কন্টেন্ট ক্রিয়েটার্স, কারণ তারা শর্ট ফরম্যাটটা জানে যে আমি হুক করবো কোথায়, কোথায় ধরবো লোককে। তো আমার কাছে না, ইট হ্যাজ বিন আ ওয়ে অফ লাইফ, যেটার জন্য আমি কুখ্যাত ছিলাম, জিনিস কেটে ছোট করে দেবো। কেটে ছোট করে দেওয়া। ইনফ্যাক্ট তুমি যদি হাফ প্যান্ট হিস্ট্রি দেখো, তুমি নিজের অজান্তেই হয়তো দোজ আর অ্যাকচুয়ালি গ্রেট লিঙ্কস দ্যাট ইউ হ্যাভ ডান। আচ্ছা বলুন তো, এই কামানটা এটা রাস্তার মাঝখানে কি করছে? একেবারেই অজান্তে নয়। সো সো তুমিও তোমার এমন মজ্জাগত হয়ে গেছে জিনিসটা। সি দ্যাটস দ্য থিং, ইজ বিল্ট ইনটু আওয়ার ডিএনএ, ইটস বিল্ট ইনটু আওয়ার ডিএনএ। তো আমি যে মিডিয়ামটার থেকে এত কিছু পেয়েছি, তার যখন একটা কঠিন সময় চলছে, আমি তার পাশে দাঁড়াবো না? হ্যাঁ, এবার সেটা করতে গিয়ে বাংলা রেডিওর পাশে দাঁড়াও। আরে না রে ভাই, সেরকম না। আমি মানে আমার দিক থেকে যতটা কন্ট্রিবিউট করা যায়। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি যেটা বলছো যে হ্যাঁ, সেটা আমিও ফেস করি, যে রাইট, মানে কিছু কিছু জায়গায় অনেক উপর লেভেলের ডিসিশন, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমি নিজেকে বুঝিয়েছি যে আমাকে এটা করতে হবে, তার জন্য কিছু কিছু জিনিস আমাকে মেনে নিতে হবে, আমার তাতে কোনো অসুবিধা নেই। তো যাই করেছি সেটা ওই ব্লু প্রিন্টটা নিয়েই। তো যে মিডিয়ামটার থেকে আমি এত কিছু পেলাম জীবনে, তার যদি আমাকে দরকার হয়, আমি সবসময় থাকবো। হ্যাঁ, ব্যাস বাংলা রেডিওর পাশে দাঁড়াও। আরে না, সেটা শুরু হয়ে গেল। সেটা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে আমি যতটা কন্ট্রিবিউট করতে পারি ইন মাই ওন লিটল ওয়ে, আই উড ওয়ান্ট টু। এবং যেটা বললাম যে আমার কাছে এটা একটা আইডেন্টিটি হয়ে গেছে, যে আমি ধরো আমার সিভি বলো বা শো রিল বলো বা যাই বলো, সেখানে অনেক কিছু লেখা আছে, বাট প্রথমে লেখা আরজে। সো ইট ইজ আরজে/অ্যাক্টর ভয়েস ওভার আর্টিস্ট কন্টেন্ট ক্রিয়েটার্স। আমি এটাও চেয়েছিলাম যে আমার নামের পাশে অনেকগুলো স্ল্যাশ থাকবে, নট দ্য গিটার প্লেয়ার, অনেকগুলো স্ল্যাশ থাকবে। অনেকগুলো স্ল্যাশ পেয়েছি, কিন্তু প্রথম যে স্ল্যাশটা, দ্যাট শুড অলওয়েজ বি রেডিও প্রেজেন্টার। তো অনেকগুলো স্ল্যাশ থাকলেই হবে, অ্যাক্সেল দরকার নেই। না, ওই জন্য বললাম। আচ্ছা, এই যে আমরা এই যে কাজটা করি, কথা বলা, আমাদের কাছে এটা খুব মানে কি বলবো, স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবেই আসে। তবে সবার ক্ষেত্রে তো তা নয়, অনেকেরই কথা বলার কিছু সমস্যা থাকে, অনেকের হয়তো স্ট্রোকের কারণে স্পিচ প্রবলেমস দেখা দেয়। এবার এরকম যদি আপনার বা আপনার পরিচিত কারোর হয়ে থাকে, এটা আমি বলতে চাই যে দ্যাট ইজ নট দি এন্ড। এখান থেকে থেরাপির মাধ্যমে ফিরে আসা সম্ভব, এবং সেই কাজটাই করে বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ। তারা একাধিক হাসপাতালের সঙ্গে যুক্ত, কাজে হাসপাতালের মধ্যে দিয়ে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা তাদের ওয়েবসাইটে যেতে পারেন, সোশ্যাল মিডিয়া পেজেস ফলো করতে পারেন, আর আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। কামিং ব্যাক টু সমক, আচ্ছা তোর আরেকটা সত্তা নিয়ে তো কথা হয়নি এখনো পর্যন্ত। আমসত্তা? হ্যাঁ, না, সরি, ব্যাড জোক। খুব বাজে ছিল এটা, মানে এই যে যাচ্ছে তাই। এনিওয়ে, সেটা হচ্ছে ইউ আর নাও অ্যান অ্যাক্টর। হ্যাঁ, তো তোর প্রথম সিনেমা, এটা বোধহয় অনেকে দেখেনি, ঠিক আছে? এটা অঞ্জন দত্তর একটা সিনেমা। কোন সিনেমা জানো? দত্ত ভার্সেস দত্ত। দত্ত ভার্সেস দত্ত। এবং সেখানে আমি সৌভাগ্যকে দেখেছিলাম। আমি কিসে একটা, কোন একটা স্ট্রিমিং এ না ইউটিউবে না কোথায় একটা সিনেমাটা খুলে আমি দেখছি সমক কোথায় বলে আমি ফরওয়ার্ড করতে করতে যাচ্ছি, গিয়ে গ্যাগ করে সমককে আমি প্রথমবার দেখি টপলেস, জামা কাপড় ছাড়া সমক, তাও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনে। হ্যাঁ, এটা হচ্ছে, আমি বলছি সিনটা হচ্ছে যখন রণ ওই দাদার বাড়িতে যায়, নামটা ভুলে যাচ্ছি, এবার ওকে নিয়ে যায় দই, আমার ক্যারেক্টারটার নাম ছিল দই, সেখানে আমি ঘোষ, দইপায়ন ঘোষ। তো দইপায়ন ঘোষ ওকে নিয়ে গেছে, ওকে নিয়ে গেছে, গিয়ে বলছে একটু রিল্যাক্স কর। সিনটা হচ্ছে আমি খাটে বসে জামাটা খুলে ফেলবো, খুলে বলবো যে জাস্ট ছেড়ে দে নিজেকে, রিল্যাক্স কর, হ্যাঁ, আমার মনে আছে। শুয়ে পড়বে। এইবার আমি প্রথমে জামাটা খুলছিলাম, আমার মনে
বতম ফুতম না, হি ইজ আ কেয়ারফ্রি গাই, হি ইজ টেক ইট অফ লাইক দ্যাট। হুম। আর করে দেখালো লোকটা, নিজের জামাটা স্যাট করে তো তারপর করলাম। তো অনেকে তত্ত্ববাসা দত্ত যখন রিলিজ করেছে তখন অতটা বাজ সেরকম ছিল না। উইথ টাইম হুম। দত্তবাসা দত্তের একটা আলাদা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। আচ্ছা, না, এই সিনেমার শুটিং এর সময় একটা ঘটনা ঘটেছিল। কেউ একটা কিছু কন্টিনিউটির ভুল করেছিল, যার জন্য অঞ্জনদা প্রচন্ড রেগে গেছিলেন। রাশেশ দেখতে গিয়ে প্রচন্ড রেগে গিয়ে, এটা কি রং কি রং কি 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 আমার কি চোখ খারাপ হয়ে গেছে, কি রং এটা? না না, এটা হচ্ছে পরে, এটা অন্য কোনো ছবি। এটা বল 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 মোস্ট প্রবাবলি সাহেবের কাটলেট। এটা তুই বলতিস খুব ভালো। হ্যাঁ, না ওসব মানে সাহেবের কাটলেটের সময় যখন সাহেবের কাটলেটে আমি ছোট পাঠ করেছিলাম, তো কি একটা হচ্ছে গিয়ে মানে অঞ্জনা কিছু একটা বলছে, অন্য কেউ একটা কিছু একটা বলছে, বলতে বলতে হঠাৎ করে অঞ্জনা বলছে যে ডিরেক্টরটা কে, এরকম একটা কিছু বলেছিল আর কি। বাট এটা আমার মনে পড়ছে না। না না, আরে সেই জামার রং নিয়ে কি একটা গোলমাল হলো, তারপর তাকে ডেকে পাঠানো হলো। তারপর অজন্তা বলে কি কি রঙের জামা পরে আছে এখানে, কি রঙের জামা, সবুজ জামা পরে আছে, আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু পাগল করে দেবো সবাইকে। এটা কোথায় হয়েছিল বল? এটা সাহেবের কাটলেটে। হ্যাঁ, এই ঘটনাটা বল তুই। আরে ওই রকম একটা শার্ট নিয়ে, যে একটা সবুজ বা কিছু একটা শার্ট, যেটা আচ্ছা, এটা সবাইকে বলে রাখি, সিনেমায় কন্টিনিউইটি কিন্তু একটা প্রচন্ড সিরিয়াস কাজ। কন্টিনিউইটি হচ্ছে এই যে ধরুন আমি এখন এইভাবে বসে আছি, ঠিক আছে, এই যে বাঁদিকে বেঁকে এইখানে কুনুইয়ে ভর দিয়ে, এবার ধরুন এই সিকোয়েন্সের পরের শটটা আগামীকাল নেওয়া হচ্ছে। একজনের কাজ হচ্ছে মনে রাখা যে আমি ঠিক কিভাবে বসেছিলাম, যাতে শটগুলো যখন কেটে একসঙ্গে বসানো হবে তখন যেন মনে না হয় যে কি হলো, ও তো এরকম এক সেকেন্ড আগে এরম ছিল তারপর এরম হয়ে গেল কি করে, এইটা যাতে না হয়, ঠিক আছে। এবার অবভিয়াসলি তাদের এটাও মনে রাখতে হয় যে কে কি রঙের জামা পরেছিল, কার রুমাল কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো। এবং এই খুঁটিনাটিতে ভুল হলে সিনেমায় ভীষণ প্রকটভাবে এটা চোখে পড়ে যে কন্টিনিউইটি এরর হয়েছে। হ্যাঁ, তো সাহেবের কাটলেটে শুটিং চলছে, মাঝখানে ব্রেক হয়েছে, কিছু একটা কোনো একটা শটে জামার কালার একটা গন্ডগোল ছিল। তো অঞ্জনদা শর্ট চেক করছে, কস্টিউমের লোকে ডেকেছে, বলে ওই বল ঠিক একদম তুমি যেটা বললে, না না, তুই এটা কর। এটা এইটা বলতে পারবে এটা কি রং? বলছে স্যার এটা তো সবুজ। সবুজ, ফ্যান্টাস্টিক, ফাটিয়ে দিয়েছো, কি দরকার ছিল? সবুজ। তুমি তাহলে কেন কনফিউজ? আমি কিন্তু ছাড়বো না, আমি কিন্তু সবাইকে কনফিউজ করে দেবো, তুমি জানো না আমি বিরাট ব্যাপার। হ্যাঁ, তারপর কে একটা মুড়ি খেতে খেতে এসছে, সেটা কি মুড়ি খাচ্ছে ও, এটাই লাঞ্চ চলছে তখন। অঞ্জনদা এরকম করেন। অঞ্জনদার সাথে আমি রিসেন্টলি আমরা শ্যুট করলাম, আমরা একটা খাবারের শো করলাম হইচইয়ের জন্য, যেখানে অঞ্জনদা ওয়াজ মাই গেস্ট, এবং আমরা গেছি পাহাড়ে শ্যুট করতে। এটা হচ্ছে এটা কি দার্জিলিং? না, এটা তোমার সামওয়্যার নিয়ার লাভা। লাদা? লাদাখ ওরে নয়, বাবা। লাভা। লাভা? হ্যাঁ, মানে লোলে গাঁও? ইয়েস, কারণ দার্জিলিং এর পারমিশনের একটা গন্ডগোল ছিল, আর আমরা ফাঁকা জায়গা ছিল অঞ্জন দত্ত দার্জিলিং এর পারমিশন? শুটিং ইউনিটের কিছু কিছু জায়গা কর্ডন অফ করতে হতো, সেটা করা যায় মানে আমরা তো ইয়ার্কি মানে যখন কেউ বলে যে ভাই দার্জিলিং বেড়াতে যাচ্ছি, আমরা বলি যে ভাই অঞ্জন দত্তর কাছ থেকে ভিসা স্ট্যাম্প করিয়েছিস? শোনো হ্যাঁ। গেলা, তুমি বলি যেদিন শুট তার আগের দিন আমরা থাকছিলাম গরুমারাতে। ওখানে তোমার জঙ্গল ক্যাম্পের পাশে একটা রিসর্ট আছে, হ্যাঁ। ওই মূর্তি নদী যাওয়ার রাস্তাটায়। মানে গরুটা সেখানেই মারা গেছিল আর কি, যাই হোক। হ্যাঁ, তো অঞ্জনদা রাত্রিবেলা এসছে, এবার অঞ্জনদা যখন কোথাও পৌঁছয়, সেটা একটা মানে একটা ভাইব চেঞ্জ হয় আর কি। মানে গাড়ি থেকে স্যাট করে নিজের ব্যাগ নিয়ে কেউ একটা এসছে, বলছে অঞ্জনদা না 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 ব্যাগ ফিরে তুমি ঠিক করে আমরা দুটো ঠান্ডা জল পাঠিয়ে দেবো, এগুলো চলছে এটা বলছে। এইরকম করতে করতে তারপরে এসে ইমিডিয়েটলি আমি উল্টো দিকের রুমে আছি, আমি তো দরজায়, আরে তুমি কি তো আসবি রুমে, আসবি আমরা ফোন টোন করবো দেখে নেবো। এবার ইউনিটকে ফোন করেছে, এবার বলছে আমাদের যে ইপিকে বলছে যে এক্সিকিউটিভ প্রোডিউসার ইপিকে বলছে যে তুমি আমাকে বলো কালকে কিরকম কি প্ল্যানটা একটু বলো। এবার মেয়েটি বলতে শুরু করেছে, অঞ্জনদা এই জায়গাগুলো তো চষে খাওয়া মুখস্থ। বলছে আমরা কালকে না এদিক দিয়ে বেরোচ্ছি, এখান থেকে ডান দিকে নিয়ে একটা জায়গার নাম বলছে। বলো হ্যাঁ বুঝতে পেরেছি, তো ওইখানে জানো আচ্ছা তাহলে তোর ব্রিজটার ওপর একটা শর্ট নেবে, তো ব্রিজের নিচে এরকম রাস্তাটা ডান দিক চলে যায়, ওখানে চা বাগান আছে, ওখানে দাঁড়িয়ে নিশ্চয়ই কিছু নেবে। আচ্ছা তারপরে আমরা উঠে যাবো, ঠিক আছে লাঞ্চটা এখানে করবে তো? হ্যাঁ ওইখানটা ভালো মোমোর দোকান আছে। মেয়েটা বলে হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক স্যার, ঠিক। এটা বলে তাহলে আমি কি চাকরি ছেড়ে দেবো? কারণ ওই পুরো রুটটা যেটা একদম মানে এনজেপি থেকে শুরু করে পাহাড় অব্দি যা আছে ওখানে লোকটার মুখস্থ, ইঞ্চি মেপে। তারপর আমাকে তার একদিন ফোন করেছে, বলে শিবকে কিরকম জ্যাম হচ্ছে রে।
কারণ সেই পক্ষে কিরম জায়গা হচ্ছে আমি কি করে বলবো, আমি কালকে এসছি, না আমি ওদলা বাড়িতে বেরিয়ে যাবো বলে নিজেই রেখে দিল ফোনটা। হ্যাঁ। না আমার কাছে সেবকও যা ওদলা বাড়িও তাই, আমি কি জানি। ওদলা বাড়িতে আমি জানি কারণ টি এস্টেটে আমার একজন হ্যাঁ, ছিলেন। তো অঞ্জনা ইজ লাইক দ্যাট। তবে এই শ্যুটটায় গিয়ে অঞ্জনা যদি ভালো মুডে থাকে, হ্যাঁ। হি ইজ দি মোস্ট ফানি পার্সন অন সেট। হুম। মানে এত এত কোঅপারেট করেছে। আমরা ধরো শর্ট নিচ্ছি, বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে কোনো অঞ্জন দত্তকে আমরা ম্যাগি ছাড়া কিছু অফার করতে পারিনি, সেই দাঁড়িয়ে বৃষ্টি সেনে, অ্যান্ড হি রোড সাচ আ নাইস পোস্ট অন ফেসবুক, বলে যে অনেকদিন পরে একটা ইয়াং দলের সাথে কাজ করলাম যাতে কি কিন্তু বৃষ্টিটিকে আটকে রাখতে পারছে না। আমার এটা দারুণ লেগেছে, আমার খুব ভালো লেগেছে। হি লাভ দ্য শ্যুট, আর অন্তত এপিসোডটাও খুব ভালো বেরিয়েছে। আর যেটা হয় মানে এভরি টাইম ইউ ওয়ার্ক উইথ অঞ্জন দত্ত অ্যান্ড ইউ টক টু হিম, যেটা অনির্বাণ ভট্টাচার্য খুব সুন্দর বলেছিল যে অঞ্জনদার বাড়ি থেকে বেরোলে তোমার মনে হবে জীবনে একটাই জিনিস আমার হওয়া উচিত, সেটা হচ্ছে অঞ্জন দত্ত। না, অঞ্জনদা ইজ আ ভাইব, অঞ্জনদা একটা মুড। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার লেটস গো ফ্রম ওয়ান এ টু অ্যানাদার এ। অঞ্জন থেকে একেন, ও বাবা, না একেন আবার এ নয় ই। সেখানে তো আমার আগে তুমি ছিলে। ওই হলো ভাওয়েলই তো। হ্যাঁ, ফার্স্ট সিজনে তো তুমি ছিলে। আমি ও হ্যাঁ, ওই বার ম্যানেজার না রিসর্ট। হ্যাঁ আই ওয়াজ সাপোজ টু ডু সাউথ ইন্ডিয়ান বাট আই ডিডন্ট। ওই ইচ্ছে করে না, ফার্স্ট সিজনে তো আমার আই নেভার গো আউট লুকিং ফর অ্যাক্টিং জবস। ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে চেনা কেউ একটা ফোন করে বলে এই শোন না একটা পার্টে করে দে না। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। কারণ আমার যেটা এতদিনে মাথায় ঢুকে গেছে সেটা হচ্ছে একটা ফিল্মের সেটে দ্য অ্যাক্টর ইজ দি মোস্ট প্যাম্পার্ড পার্সন। একদম। বিশেষ করে আমার ক্ষেত্রে সবার আতঙ্ক থাকে যে দীপের প্রচন্ড ঘাম হবে, ওর মেকআপ ধুয়ে যাবে। কাজেই আমাকে হচ্ছে সব থেকে সামলে, এসির একেবারে সামনে কনকনে ঠান্ডা একটা ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়। আই এম গুড উইথ দ্যাট। তোমার সেই ধনঞ্জয় শুটিং এ না কিসের শুটিং এ একটা আলাদা আউটডোর এসি ইউনিট ছিল শুধু আমার জন্য। হ্যাঁ, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তারপরে না যেটা আমার পাশে রাখা থাকতো, আর যে মুহূর্তে শটটা কাট হলো সঙ্গে সঙ্গে ওই থেকে কেউ একটা চালাবে অ্যানাকোন্ডাটা চালাও, মানে সেটার নাম করে সঙ্গে সঙ্গে এসি চালু হয়ে কি সুন্দর ঠান্ডা। তবে ওখানে আমি যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে এই জিনিসটার অভ্যেস হয়ে গেলে কিন্তু লাইফটা শেষ হয়ে যাবে। তার মানে আমি একটু ঠান্ডা জল পাওয়া যাবে সঙ্গে দীপ আপনার ঠান্ডা জল ক্যামেরা চিৎকার করলো আর কি। ওরা আজকে তোর স্যার, তারপরে ওর দিক থেকে কেউ বলে এই ওর ঘাম হচ্ছে মুছে দে, পেছন থেকে মেকআপ আর্টিস্টে দাদা একটু দেখি বলে। আমি কি হচ্ছে, যে কষ্ট হচ্ছে যারা এই কাজটা করে, যারা এই কাজগুলো করে তাদের ক্রুয়েরই হচ্ছে অ্যাকচুয়াল কাজ। অ্যাক্টরস আর প্যাম্পার্ড। একটা স্যার প্যাম্পার্ড। এবং মানে এই অনেকগুলো একেন করতে করতে আমাদের যে ইউনিটটা, জয়দীপদার ইউনিটটা এখন ইটস আ কনস্ট্যান্ট ইউনিট। মানে লাইটেক যারা করে তারাই থাকে। প্লিজ বলিস না দ্য ইউনিট ইজ লাইক আ ফ্যামিলি। না, সেটা না। তোজন এতবার বলেছেন আমার শুনলেই বিরক্ত লাগে। আমার তো মনে হয় কোনো কর্মক্ষেত্রই ফ্যামিলি নয়, ফ্যামিলি আলাদা। অনলি ফ্যামিলি ইজ ফ্যামিলি, অনলি ফ্যামিলি ইজ ফ্যামিলি। হাই ফাইভ। যাই হোক, তো বিষয়টা হচ্ছে না, তবে যেটা বলা সেটা হচ্ছে ধরো যেদিন 4টে কল টাইম ইউনিট কল টাইম, এবং সবার আগে ভোর 4টের সময় পৌঁছবে লাইটের ছেলেরা। হ্যাঁ, এবার একটা ঘটনা বলি। আমরা বেনারসে শুট করছি, বেনারসে বিভীষিকা, এই লাস্ট ছবিটা বেনারসে শুট করতে গিয়ে বোঝা গেল ঘাট অবধি পৌঁছতে গেলে গাড়ি তো যাবে না, লাইট নিয়ে যাওয়া অসম্ভব। পারমিশন আছে, অ্যাক্সেস নেই, সমস্ত ঘাটের পারমিশন নেওয়া, কিন্তু তুমি ওই এই বড় বড় এত বড় লাইট ঘাড়ে করে পৌঁছো গলে। ঠিক করা হয়েছে নৌকো করে আসা হবে। 80 ঘাট থেকে নৌকো করে লোড করা হতো সব। কে? ইয়েস, 80 ঘাট থেকে নৌকো এসে ধরো হরিশ্চন্দ্র ঘাটে বা দশাশ্বমেধ ঘাটে নৌকো করে লাইট আসছে। হ্যাঁ, বাট অফ কোর্স দ্যাটস দ্য পারফেক্ট প্ল্যান। মানে এইভাবে ঘুরে এরকম করে ঘাটে না গিয়ে সোজা যাও। এবার দিন হয়েছে আমাদের রাত্রিরের একটা, মানে এটা হচ্ছে অপুদা মানে শাশ্বত চট্টোপাধ্যায়ের একটা শট ছিল, ওই দিনকার মতো শেষ শট। আমরা সব গুছিয়ে টুছিয়ে এনেছি, সন্ধ্যেবেলা আলোটা পড়বে, শটটা নিয়ে নেবো, হয়ে যাবে, হোটেলে যাবো। তারপর নৌকোটি যেদিকে আসার কথা ছিল তার উল্টো দিকে চলে গেছে। অসাধারণ, ফাটিয়ে দারুণ। তারপর আর কি, যতক্ষণে বুঝতে পেরেছে কাশির শেষ মাথায় চলে গেছে। ও কাশির শেষ মাথায়, মানে কানপুর পৌঁছে গেছে। বাড়াবাড়ি করুন না। সেখান থেকে ঘুরে আস্তে আস্তে এবার এসে, মানে সেখানে আমাদের 1-1.5 ঘন্টা সময় গেল, আমরা বসে আছি, কিন্তু যারা লাইটের কাজ করছে তারা বসে নেই,
হুম। সে এসে ধর্মর করে লাইটটাকে সেট আপ করা, কোনো মতো এ করা, এবং এই সমস্যাগুলো হচ্ছিল যে ধরো ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে, কারণ প্রপার ঘাটে কোথায় অত হাই পাওয়ার আউটপুট প্লাগ পয়েন্ট কোথায় আছে, নেই তো, সবই তো জেনারেটর দিয়ে চলছে। তো সেটাকে পুরোটা সেট করেন, কারণ ঘাটের শটগুলো জয়দীপ ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমরা এটাকে রিক্রিয়েট করবো না, হ্যাঁ, মানে ভোলে বাবা পার করেগা কিন্তু লাইট চার্জ নেই করেগা। আমরা এগুলোকে রিক্রিয়েট করবো না, মানে যা ইনডোর যা হবে কলকাতায়, আমরা ধরো ঘরের ভেতরে কিছু সিন আমরা কলকাতায় করে নিয়েছি, কিন্তু ঘাটটাকে ঘাটে দাঁড়িয়েই তুলতে হবে। হুম। তো সেইটা মানে কলকাতায় এসে তুমি বলতে পারবে না যে ঘাট হয়েছে। আহ। তো হ্যাঁ, মানে এটা এটা মানে বিশেষ করে, এবং তুমি যেটা বললে যে যে ধরো আমি ওই জন্য খুব খুব আস্তে করে যে যে প্রোডাকশনের যে দাদা যে চা দেবে বা কিছু, আমি ধর বললাম যে কি আছে, আমি জিজ্ঞেস করি, বলবে দেখো আমার কাছে লাল চা আছে, দুধ চাটা শেষ হয়ে গেছে, আপনি ঠিক আছে যেটা আছে সেটাই দাও, না হলে যেটা কিছু বছর আগের এক্সপিরিয়েন্স, আমি গিয়ে বলেছি ধরো জল আছে, বলছে হ্যাঁ নিন, মানে একটু ঠান্ডা জল লাগবে, তুমি যেরকম আছে। এবার একটা চেন অফ কমান্ড শুরু হয়, এই ঠান্ডা জল দে, বলবে, হ্যাঁ দেবো, হ্যাঁ দেবো, হ্যাঁ দিচ্ছি, এই যো হ্যাঁ, মানে এটা সেই মানে গন্ডর আস ফর এড বলছেন একটা, মানে সেই একদম। পাহাড়ের মাথায় মশাল জ্বলতে জ্বলতে যাচ্ছে। আমার এত ইম্বারেসিং লাগছে যে একটা থেকে একটা একটা ঠান্ডা জলের জন্য একটা লোক 4 তলা থেকে উপর থেকে এসে, হ্যাঁ তারা আই হ্যাভ টু স্টপ দিস, আই ক্যান ডু দিস, মানে এটা আমার নিজেরই খুব খারাপ লাগে। হুম। তাই আমি যা আগে জিজ্ঞেস করি যে অ্যাভেলেবল কি আছে হাতের কাছে, হুম। কারণ একটা ঠান্ডা জল খাবে বলে গোটা ইউনিট তো দাঁড়িয়ে থাকতে পারে না। হুম। এবার ধরো দুপুরবেলা শ্যুট হচ্ছে, টপ সান, সেখানে দুটো লোক ওই একটা সাদা শিটের মতো হয় কাটার টাইপের একটা জিনিস, সেটা অ্যাকচুয়ালি হাতে করে ধরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে, হ্যাঁ। সে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? হুম। হুম। তো এই জিনিসগুলো আমার আমার একটা বড় শিক্ষা যে অন্তত আমাদের ইন্ডাস্ট্রিতে ইউ হ্যাভ টু বি অ্যাজ আ পারফর্মার, ইউ হ্যাভ টু বি রেডি উইথ ইউর লাইন্স, বা যা তুমি বলবে বা যা তুমি জিজ্ঞেস করবে, যাই করবে, হুম। ওইখানে গিয়ে তুমি যদি বেশি ইম্প্রোভাইজ করো, এক তো সময় কম, 12 দিনে বাংলা ছবির শুটিং করতে হয় এখন, বাজেট কনস্ট্রেন্ট মানে সেটা কম সময়, খুবই কম সময়। মানে আমি জানি না একেবারেই। একটা ডিসেন্ট, মানে ধরো ওকে, বড় বাজেট হলিউড ছবি 3-4 মাস ধরে শুটিং হয়, হুম। ঠিকঠাক বাজেট বলিউড ছবি 2-2.5 মাস ধরে শুটিং হয়। হুম। বাংলা ছবি সেখানে বাজেট কন্ট্রোল করার জন্য 12 দিন 13 দিন 14 দিনের মধ্যে শ্যুট করতে হয়। আমরা যখন রাজস্থানে শ্যুট করছি, সকালবেলা বেরিয়েছি, রক্তপাত। রুদ্রসার রাজস্থান, হুম। কিন্তু রক্তপাত হতে হতে আর কি, মানে মানে রাজস্থান বললেই রক্তপাত মনে হয় তো। এবার মানে উট এসছে, উটের শট, এমন উট এসছে যারা দৌড়তে পারে না, কিন্তু দৌড়তে হবে, অন শট উটকে দৌড়তে হবে, উট যে উট দৌড়ে, এক সেকেন্ড, এর নন দৌড়নো উট খুঁজে পাওয়া যায় আলাদা করে? সব উট দৌড়োয় না অ্যাপারেন্টলি, এটা আমরা গিয়ে জানতে পেরেছি। ও আচ্ছা। যে উট দৌড়োয় হ্যাঁ। সে লোকটা হঠাৎ ভাড়া বাড়িয়ে দিয়েছে, সে চলে গেছে উট নিয়ে, ও, যে ভাড়া বাড়ায়নি সে উট নিয়ে আছে, তার উট দৌড়োয় না। মানে আরো বড় ইঞ্জিন ওলা উট দরকার ছিল, কিন্তু 100 সিসি উট পাঠিয়ে দিয়েছে। তার উটের আবার একটা মিড লাইফ ক্রাইসিস না কি চলছে, সে খুব রেগে আছে। হ্যাঁ, এবার উঠতে গিয়ে আমি বুঝতে পারলাম যে মানে উটটা ভেবেছে আমার ভাল্লুক হলে বেটার হতো। হ্যাঁ, আচ্ছা। উঠে গিয়ে বুঝতে পারলাম যে যেখানে বসার পায়ের তলায় কোনো স্টিরাপ নেই, মানে পাটাকে ঘোড়ায় চড়লে কি, তুমি ঘোড়ায় চড়লে পাটাকে রেস্ট করার একটা জায়গা পাবে, কারেক্ট, হ্যাঁ। ওরকম কিছু নেই। তো সে উট যখন লাফাবে, তুমি একদম মানে ইউ আকাশে তোমার সে ক্যাচ লোফাবে, এগুলো সব তো ফেলুদা বলে দিয়েছিল। আমরা খেয়াল করিনি। হ্যাঁ। এইবার একটি উট গেছে রেগে, কারণ তার উপর দুটো মানুষ উঠেছে, মাহুত ছিলেন, পেছনে ছিল সুহত্র, উটের বোধহয় মাহুত হয় না। মানে কিছু একটা হয়, হ্যাঁ, আমি মাহুত কথার কথা ধরে নিচ্ছি, প্লেস হোল্ডার মাহুত শুধু হাতির হয়। হতে পারে, সেটা আগে তুমি বার করো, হ্যাঁ, এটা তুমি বার করবে। উটের উঠুত টাইপের কিছু একটা উঠুত? হবে হতে। উঠুত কি ফাইন্যান্স কোম্পানি? আচ্ছা, সেখানে তোর ইচ্ছে করেনি ইয়ের মতো গোপী গায়ন বাঘা বাহিনীর মতো চিৎকার করতে, উঠ উঠাও? হ্যাঁ, শোনো না, এইবার উটের উপর উঠেছে, সুহত্র উঠেছে। হ্যাঁ, উটের এক সেকেন্ড, সুহত্রকে? সুহত্র হচ্ছে যিনি বাপি বাবুর চরিত্রে অভিনয় করেন, সুহত্র মুখোপাধ্যায় অভিনেতা, আচ্ছা। অনির্বাণ চক্রবর্তী একেন বাবু, তার দুই বন্ধু, একটা হচ্ছে বাপি বাবু, এটা প্রমথ বাবু, হ্যাঁ। বাপি বাবু হচ্ছে সুহত্র, প্রমথ বাবু আমি। হ্যাঁ, তো আচ্ছা, হ্যাঁ, অন্য ছেলেটা। হ্যাঁ, সুহত্র উঠেছে। হ্যাঁ। এইবার উট শুধু যে রাগ প্রকাশ করছে তা নয়, ও ফেলে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আর উট কিন্তু কামড়ে ফামড়েও দেয়। হ্যাঁ, সামনের দুটো পা এরম ভাবে আকাশে তুলে একটা পয়েন্ট এরম ভার্টিক্যাল হয়ে গেছে পিঠটা, হ্যাঁ,
আমি দেখি সুহদ্র ধরে আছে মাহুতটাকে, হ্যাঁ হোয়াট এভার ইউ কল হ্যাঁ, ট্রুথ অর ওয়াট, হ্যাঁ। সে আরেকটা কি ধরে আছে। একটা পয়েন্টে সুহদ্র ওয়াজ ড্যাংলি, হ্যাঁ, গোটা ইউনিট হাঁ করে তাকিয়ে আছে। আচ্ছা, আর এটা উটের পিঠ মানে কিন্তু ইটস কনসিডারেবল হাইট, সেখান থেকে পড়লে কিন্তু লাগবে। কনসিডারেবল হাইট, ইট ইজ আনইভেন, হ্যাঁ, না না, আমি বলছি সেখান থেকে পড়লে কিন্তু ইউ আর গোয়িং টু হার্ট ইয়োরসেলফ। হার্ট ইয়োরসেলফ। এই হলো, তারপর সেই উটকে শান্ত করা হলো, তারপর উট কি করলি, একটু কাটা গাছ খাওয়ালি? খাওয়ালো, কিছু একটা করলো ওরা, তারপর সে উট দৌড়লো। সে যা দৌড়, বাপরে বাপ। মানে একটা পয়েন্টে ধরো উট প্রথমে যখন হাঁটে তখন তুমি এরকম এই হচ্ছে, যখন দৌড়চ্ছি ইউ আর গোয়িং লাইক দিস। এবার তারপরে যখন দৌড়টা স্পিড তুলতে শুরু করে, মানে শাকিরার নাচ থেকে মাইকেল জ্যাকসন হয়ে গেছে ব্যাপারটা আর কি। ভূমিকম্প, হ্যাঁ। নাচ টাচ নয়, ওরকম দৌড়ানো শুরু করে। একটা পয়েন্ট আমি দেখছি যে আমি আর শরীরটাকে সারফেসে ঠেকাতে পারছি না। আমি সামনে যে দাঁড়িয়ে ছিল তাকে জড়িয়ে ধরলাম, বলছে ভাইয়া आप ही मेरे सब हो, मैं आपको छोड़ने वाला नहीं। बोले साहब हम दोनों गिर जाएंगे, मतलब आप गिरोगे तो मैं आपके ऊपर गिरूंगा। হ্যাঁ গুড প্ল্যান। হ্যাঁ, এয়ার ব্যাগ। এয়ার ব্যাগ। এই করে করে আমরা একটা সিকোয়েন্স ছিলাম, তারপর ধরলাম যে না, ড্রোন শট নিয়ে অন্যভাবে শ্যুট করতে হবে। উটের মিরাজ খারাপ। রাজেশ শর্মা ছিলেন সেই শুটিংয়ে। রাজেশদার উটটা আরও পাগল। রাজেশদা যে রুটে যাচ্ছিল, উট মাথা খারাপ হয়ে উল্টো দিকে দৌড় লাগাতে শুরু করে। মানে যার উঠ তারই মতো আর কি। হ্যাঁ, রাজেশদা ওয়াকিতে চিৎকার করছে, আরে আমার উটটা পাগল হয়ে গেছে, আর ইউ সিরিয়াস? এবার রাজেশদা উট থেকে নেমেছে, ওরা আমি উঠে উঠবো না, এ কি। আমরা তখন বিয়ার ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট, ডিসেম্বর মাসে শুটিং হচ্ছে, কিন্তু দরদর করে ঘামছি, রোদ্দুরের তাপ, দুপুর 12টা বাজে তখন আমরা ইয়ের মধ্যে। তো ওই করে করে কোনো মতে উটের সিকোয়েন্সটা করা হলো। সেই দিন যা গা হাত পায়ে ব্যথা হয়েছিল, তারপরে ওই ব্যথা নিয়ে তার পরের দিনই চেস সিকোয়েন্স ক্যাসারমের গুলির মধ্যে দিয়ে। তো এইটার একটাই কারণ যে আমাদের 12 দিনে শেষ করতে হবে। আচ্ছা, তুই যে এই ঘটনাটা বললি, হ্যাঁ, মানে ওল্ড হ্যাবিটস আর কি, আমার একটা ছোট্ট ট্রিভিয়া মনে পড়ে গেল, সেটা শেয়ার করি, আপনার সঙ্গেও শেয়ার করি। শোলে দেখেছিস? অনেকবার দেখেছিস। আচ্ছা, শোলের ওই সিনটা মনে কর যেখানে প্রথমবার 3জন ডাকাত গ্রামে আসে, ইনক্লুডিং কালিয়া। ঠিক আছে, ওরা 3জন আসছে, এদিকে চিৎকার হচ্ছে ডাকু অমুক তমুক। হ্যাঁ, তারপরে ওরা 3জন এসে গ্রামের যে মেন স্কোয়ারটা সেখানে দাঁড়ায়, গ্রামের লোকেরা আসে, ক্যা লায়ে হো, अनाज लाया हूँ, ये मुट्ठी भर अनाज लाया हो, এইসব হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওখানে ভিজু খোডেকে খেয়াল করবি। ভিজু খোডে হচ্ছে কালিয়া, ঠিক আছে। ভিজু খোটে ঘোড়ার ওপর একটা অদ্ভুত পজিশনে বসে আছে, ওর ডান পাটা এরম করে বাইরের দিকে বার করা, কিন্তু ঘোড়ায় সোজাই বসেছে, ডান পাটা এইভাবে বার করা, এবং রাইফেলটা ডান পায়ের ওপর রাখা আছে। খেয়াল করবি, এটার একটা খুব স্পেসিফিক কারণ আছে। প্রথমত, শুটে যে ঘোড়াগুলো ব্যবহার হয়েছিল তার সিংহভাগ ছিল ব্যাঙ্গালোর পুলিশের ঘোড়া। আচ্ছা, ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই ঘোড়াগুলোর প্রচন্ড স্বাস্থ্যবাদ হয়েছে। আচ্ছা, ভিজু খোটে যে ঘোড়াটার পিঠে বসে আছে সেটা একটা ব্যাঙ্গালোর পুলিশের ঘোড়া, যার নাম হচ্ছে নেফারতিতি। বাবারি। ঠিক আছে, ইট ইজ অ্যান এক্সট্রিমলি মুডি হর্স। আচ্ছা, ও পান থেকে চুন খসলে রাইডারকে পিঠ থেকে ফেলে দেবে। সর্বনাশ। এবার গরমের রোদের মধ্যে শুট হচ্ছে, ঠিক আছে, রাইফেলটা কিসের তৈরি? লোহার। ইটস মেড অফ স্টিল। সেটা তো গরম হয়েছে, ওটা ওর গায়ে লাগছে। ওই রাইফেল, অন্য কোনো ঘোড়ার এটা নিয়ে ভ্রুক্ষেপ নেই, কিন্তু নেফারতিতির গায়ে যদি রাইফেলের ব্যারেলটা ঠেকে, ও সঙ্গে সঙ্গে রাইডারকে পিঠ থেকে ফেলে দেবে। ও ভিজু খোটেকে পর পর 3বার ফেলেছে। এবার when a horse rears up on its front legs and you fall backwards, you land on your back. ইয়া, তুই কল্পনা কর ভিজু খোটের চেহারার একটা মানুষ একটা ফুল সাইজ ঘোড়ার পিঠ থেকে 3বার পিঠের ওপর পড়ছে। হ্যাঁ, এবার ভিজু খোটে বলে দিয়েছে আমি ওই ঘোড়ায় উঠবো না। তাতে রমেশ সিপ্পির বক্তব্য হচ্ছে কন্টিনিউইটির প্রবলেম হয়ে যাবে, ওই ঘোড়া নিয়ে তোমার আগের শট আছে, তোমার ওর পিঠেই বসতে হবে। হাউ ইউ কিপ দ্য রাইফেল অ্যাওয়ে ফ্রম দ্য হর্স ইজ আপ টু ইউ। তো ও পায়ের ওপর রাইফেল দিয়ে এইভাবে বসে আছে। ভিজু খোটে বলে দিয়েছিল ইস ঘোড়ে কা নাম নেফরতিতি নেহি হ্যাঁ, ইস ঘোড়ে কা নাম হ্যাঁ নফরতি। So when you work with animals, you have all the problems. আচ্ছা, তোকে এখানে খুঁজে পেলো কি করে? আরে এটা অদ্ভুত ভাবে, এটা তোমার আমার যতদূর মনে হয় জয়দীপদারই ইচ্ছে ছিল
জয়দীপদা পরে বলেছিল, মানে জয়দীপদা আমাদের কন্টেন্ট খুব দেখতো। ও এমজি। হ্যাঁ, তো এর আগে ইয়ে অন্য একজন অভিনেতা করতেন দুটো চরিত্রই। হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক দেবপ্রিয়দা করতো আর সৌম্যদা করতো। হ্যাঁ। তো দুজনেই সামহাও কন্টিনিউ করতে পারেনি। দেবপ্রিয় আই থিঙ্ক went to the US. হি ইজ ইন দ্য ইউএস নাও। সো দে ওয়ার লুকিং ফর রিপ্লেসমেন্টস। এবার আমাদের দুজনকেই ওদের মতো কাছাকাছি দেখতে, মানে যদি মেকআপটা করো, মানে বাপিকে বাপির মতো সাজাও, মানে পুরো সুহতরে যদি বাপির মতো সাজাও, তাহলে সৌম্যদাকে যেরকম লাগতো দুজনকে মোটামুটি কাছাকাছি দেখতে ছিল। নো, হ্যাঁ বাট ওকে, হ্যাঁ ছিল, মানে তুমি দেখলে বুঝতে পারবে। দেখেছি। তো হ্যাঁ, একটু খুঁটিয়ে দেখলে বুঝতে পারবে। আচ্ছা তো সেইটা একটা জায়গা ছিল, আচ্ছা সেটা একটা জায়গা ছিল। আরেকটা বিষয় হচ্ছে যে দেখো কাস্টিং কিভাবে হয়েছে সেটা অনেস্টলি আমাকে কেউ বলেনি সেইভাবে, কিন্তু দে ওয়ার ভেরি শিওর, মানে বোথ দ্য প্রোডাকশন হাউস, দ্য ডিরেক্টর, এভরিবডি দে ওয়ার শিওর যে না এই দুজনকে দিয়েই, এই তিনজনকে নিয়ে আমরা একটা সিনেমাটা করবো আর কি। প্রথম ছবি যেটা দার্জিলিংয়ে যেটা হলো, দ্য একেন। দি একেন, রাইট। তো এটা হয়ে গেল, হয়ে আমাদের, আমি তো প্রথমে বলছিলাম অডিশন টডিশন, না না আমরা পড়বো। তো উই স্টার্টেড রিডিং। এবার স্ক্রিপ্টটা তো খুব মজার হয়, মানে টেবিল রিড গোছের। টেবিল রিড করছে আমরা। আচ্ছা, এই জিনিসটাও যারা জানেন না বলে রাখি, এটা অনেক সিনেমার ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে হয়। সেটা হচ্ছে সব যতগুলো চরিত্র আছে সবাই মিলে অ্যাকচুয়ালি একটা টেবিলে বসে স্ক্রিপ্টটা নিয়ে বিশেষ পড়া হয় আর কি, মানে যে যার নিজের ডায়লগ গুলো পড়ছে। তো দিস ইজ কল্ড এ টেবিল রিড। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে যেটা হয় জয়দীপটাই পুরোটা পড়ে, অল দ্য ক্যারেক্টার্স, অল দ্য ডায়লগস, আমরা সবাই গোল হয়ে বসে শুনি। এখন সেটা ইটস লাইক এ ট্রেডিশন। এবং তারপরে যদি কারোর কিছু বক্তব্য থাকে, এবং ওইখানে সবাই জানতে পারে যে কোন অভিনেতা কোন চরিত্রটা করছে। আমাদের তিনজনকে ছাড়া আমরা তিনজন কমন, কিন্তু প্রত্যেকবারে যেটা হয়, ফর এভরি ফিল্ম কোনো অ্যাক্টর রিপিট হয় না। অ্যান্ড নাও দিস ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর দ্য ফ্র্যাঞ্চাইজি। হ্যাঁ, কারণ বাংলা ইন্ডাস্ট্রিতে তো 17.25 অ্যাক্টরস যারা সব কিছুতে আছে। একমাত্র রিপিট হয়েছে অনিমেষ ভাদুড়ি, যিনি বেন্টু মাসির ছেলে ছিলেন। রিসেন্টলি আমরা পুরুলিয়া পাকড়াওতে তিনি বেন্টুবাসী বাবা হয়ে গেছেন না? তিনি একটা অন্য চরিত্র করেছেন, পুলিশ চরিত্র, সেখানে ডায়ালগও আছে। এই লোকটা একটা বেন্টু মাসির ছেলের মতো দেখতে না, ডায়ালগ দেওয়া হয়েছে। কিন্তু এইটা একটা সমস্যা হয়ে যায় যে পুরো দি এন্টায়ার আদার কাস্ট হ্যাজ টু গো বিকজ দ্য স্টোরি ইজ ডিফারেন্ট, কোনো স্পিল ওভার নেই সেরকম কিছু নেই। রাইট। তো এটা করতে গিয়ে অনেক বড় বড় অভিনেতার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। হ্যাঁ, সুমন্ত মুখোপাধ্যায়ের সাথে কাজ করলাম রিসেন্টলি। তারপরে ধরো শঙ্কর চক্রবর্তী ছিলেন আমাদের পুরুলিয়া, শঙ্কর চক্রবর্তী ছিলেন। রাজেশ শর্মার কথা তো বললাম, বেনারসের শাশ্বত চট্টোপাধ্যায়, মানে আমি কোনোদিন ভাবিনি আমি অপুদার সাথে অভিনয় করার সুযোগ পাবো। আচ্ছা, ওকে প্রথম দেখে তোর কি মনে হয়েছিল? প্রথম তো দেখেছিলাম আমাদের স্টুডিওতে ইন্টারভিউর জন্য। মাই ফার্স্ট রিয়াকশন ওয়াজ, ওরে বাবা লোকটা কি লম্বা, বিরাট লম্বা। হ্যাঁ, মানে ও যে এতটা লম্বা স্ক্রিনে দেখে বোঝা যায় নাকি? এবং এত আড্ডা মারতে ভালোবাসে, এত আড্ডা মারতে। এবং আরেকটা জিনিস তুমি বুঝবে যে হি ইজ আ বেঙ্গলি অ্যাক্টর হু হ্যাজ এ ন্যাশনাল প্রেজেন্স। তো বেনারসের অলিতে গলিতেও ওকে চেনে বব বিশ্বাস। হ্যাঁ, একদম তাই, বব বিশ্বাস। তো আমরা ভাইরা ব্যাপার হচ্ছে কিন্তু যে ক্যা চল রা লাইফ মে, এইসব একটা ব্যাপার। তুই হিন্দি সিনেমা কবে করছিস? না, হিন্দি সিনেমাটা অন্য গল্প। হিন্দি সিনেমা না, দেখো আমার এখন একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে আমি অডিশন খুঁজি অডিশনের কিছু কাস্টিং এজেন্সি আছে, তারা অডিশনের জন্য ডাকে আমাকে স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়। আমি স্ক্রিপ্টটা ভালো করে পড়ি, তারপরে মোবাইলে ভালো করে রেকর্ড করে সেটাকে পাঠাই, তারপর রিজেক্ট হয়ে যায়। পার্ট অফ ইউর পার্ট অফ মাই প্রসেস। মানে রিজেক্ট না, যেদিন হব না, যেদিন সিলেক্ট হবো, আমি তো বিশ্বাসই করতে পারবো না। তো আমার এটা খুব, আমার এর আগেই যিনি এসেছিলেন তাকে আমি রিজেকশন নিয়ে জিজ্ঞেস করছিলাম, দিস উড বি আ গুড আনসার। হ্যাঁ, না আমি ধরেই নিই যে, মানে আমার যখন কাস্টিং থেকে কেউ ফোন করে যে আচ্ছা সঙ্গা এটা পাঠাতে হবে, আর আচ্ছা ঠিক আছে, কবের মধ্যে রিজেক্ট করবি বল। প্রথমে বুঝতে পারে না, বললাম হ্যাঁ কি বললে, আনলাম তুই ভেবেছিলি কবের মধ্যে জানাবি যে হলো কি হলো না, আমি বলে দিচ্ছি হবে না, তুই আমাকে বল কবের মধ্যে জানাবি যে আমি রিজেক্ট হয়ে গেছি। হ্যাঁ, যাতা সহজটা। আচ্ছা, এমসিকিউ না, কি জানো, র্যাপিড ফায়ার। হ্যাঁ হবে এবার, হোক, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন্স, এ অদ্ভুত প্রশ্ন দিয়েছে আমরা জিজ্ঞেস করতে। কলকাতার ইতিহাস আর খাবার দুটোরই তুই বড় ভক্ত, তুই ইতিহাসের ভক্ত?
মানে যেটুকু জেনেছি তোমার থেকে জেনেছি। হ্যাঁ, ঠিক আছে। যদি ৩ জন কিংবদন্তি কলকাতাবাসীকে ডিনারে ডাকতে পারতিস, কাদের ডাকতিস আর তার জন্য কি খাবার অর্ডার করতিস? ডেফিনেটলি রবি ঠাকুর, সত্যজিৎ রায়, হুম নাম্বার একদম প্রথম দুটো। হুম রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্যা নেই, সারা পৃথিবী ঘুরেছেন, হ্যাঁ, ওর জন্য মোমো টোমো অর্ডার করে দিলে ওর কোনো অসুবিধা হবে না। হ্যাঁ। হুম আর মনে হয় সত্যজিৎ রায়ের সঙ্গে সামো কাটলেট ব্যাপারটা বেশ যায়। খুব সুন্দর একটা কাটলেট বাইয়ে। আর হয়তো 3 নম্বরে হয়তো থাকবেন, সিরাজউদ্দৌলা, না হয়তো না, রাহুল কলকাতায়। রাহুল দেববর্মা। রাহুল দেব বর্মা, আচ্ছা, তার জন্য রাহুল দেববর্মনের জন্য আমার মনে হয় একটা কন্টিনেন্টাল কিছু, মানে কলকাতার পার্ক স্ট্রিটের একদম চেলো কাবাব ফাবাব কিছু একটা, ডেফিনেটলি। মানে বেসিক্যালি আমরা দুজনেই আমাদের যে খাবারগুলো প্রিয় সেটাই চলে যায়। হ্যাঁ হ্যাঁ, একেবারেই তাই। আচ্ছা, না, চেলো তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, রাহুল দেববর্মন এমন কোনো কলকাতা স্পেসিফিক শব্দ বা ফ্রেজ আছে যেটা তোর মতে ভিক্টোরিয়া মেমোরিয়ালের থেকেও ভালোভাবে এই শহরকে চিনিয়ে দেয়? বাবা। না, এই প্রশ্নগুলো আমার মাথা থেকে বেরোয়নি। এটা এই শব্দটা আমি শুধু কলকাতা স্পেসিফিক কি না বাঙালি স্পেসিফিক আমি ঠিক বলতে পারবো না। আমার ছোটবেলায় খুব শুনতাম, আমার দিদারা বলতেন অটো করে যখন আসতাম, এই বাঁধো বাঁধো বাঁধো, এই বেঁধে, এখানে বেঁধে। আমি বুঝতে পারতাম না কি বাঁধবে। হ্যাঁ, থামাটা এই যে বাঁধো বাঁধো বাঁধো, এখানটা বেঁধে দাও, এখানটা বেঁধে দাও। এটা বোধহয় ঘোড়ার গাড়ি থেকে এসছে। হ্যাঁ, এটা খুব বলতো। আমার দিদাদের জেনারেশন শুনেছি, আমার মা বাবাকে বলতে শুনিনি, হুম কিন্তু আমার দিদাকে এই বাঁধো বাঁধো বাঁধো, এখানে বাঁধো। আমার তো বরং আরেকটা ফ্রেজ মনে হয়, কি? ভাই ঠিক আছে, এটা ঠিক ঠিক হ্যাঁ, ওটার ঠিক আছে নয়, ঠিক ঠিক ছিয়াই ঠিক ছয় রস্যই উন্তুস্ত জফলা আকার উন্তুস্ত। ঠিক। আচ্ছা, নিজের গুগল সার্চ হিস্ট্রি থেকে একটা জিনিস মুছে দেওয়ার সুযোগ পেলে কোনটা আগে মুছবি? বউ দেখছে কিন্তু, হ্যাঁ, মাও দেখছে সম্ভবত। সেই যে সোমক ঘোষ রূপম ইসলাম কন্ট্রোভার্সি। কি? এটা কি হয়েছিল? আরে, আমি একটা মজা করে পোস্ট করেছিলাম, রূপমদার রূপসাথী খুব খারাপ লেগেছিল। আমি মানে আই ডিডন্ট ওয়ান্ট টু মেক ফান, হ্যাঁ, আমি জাস্ট মজা করে পোস্ট করে দিয়েছি হ্যাঁ। না। এবং যা হয়, এবং দেখো এবার ফসেলস ফোর্স বলো বা যাই বলো, তো সব বন্ধুস্থানীয় লোকজন, a lot of people, close people got hurt. প্রশান্ত খুব রেগে গেছিল। তো আমি আই কেম আউট উইথ আ পাবলিক apology and all of that, but a lot of articles came out. রূপম ইসলামকে নিয়ে কি লিখলেন সমগ্র, আরে কিছু লিখিনি রে ভাই, মজা করে লিখেছি। তারপর আই ওয়েন্ট ডাউন টু রূপম দাস হাউস, এসে কিছু মনে পাও না, তাহলে আরে না না, আমি অত পড়িনি, ঠিক আছে। সেই, হ্যাঁ, তাই তো। না, তবে তারপর তো তুই ওদের জন্য শো হোস্ট করেছিস, না, ওই তো- রেগুলার। আমি বলছি যে দ্যাট ওয়াজ সামথিং, প্রত্যেকবার আমার না বলা সত্ত্বেও তুই আমার ডেকে স্টেজে তুলিস, অফকোর্স। বিরক্তিকর। না, কিন্তু আমি এটা বলতে চাই যে ওই যে ঘটনাটা, ওটাকে যেটাকে বলে ব্লিপ ইন দ্য ইউনিভার্স, মানে ওটার কোনো মানে নেই, ওটা এমনি একটা Glitch in the matrix. গ্লিচ ইন দ্য মেট্রিক্স, তো ভুল করে লেখা। সো হ্যাঁ, আমি তার জন্য অ্যাপোলজাইজ করেওছি, আমি খুব সুন্দর পোস্ট লিখেছিলাম সেটা, তাই। পাবলিক প্লেসে কোনো ফ্যান বা কোনো লিসনার এমন একটা কিছু করেছে যেটাতে তো চাটাং করে মাথাটা গরম হয়ে গেছিল? আজ অব্দি হয়নি। আজ অব্দি হয়নি? না, my viewers, my listeners, they have always been very cordial with me. In fact, in places like Maddox Square, ওই মেলা, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, তো কি ম্যাক্সিমাম কি যে দুটো ছবি তুলবো, তার জন্যই তো কাজ করছি ভাই, লোকজন ছবি টবি তুলবে, আমার কিন্তু খুব ভালো লাগে, আমার কোনোদিন কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, এবার ম্যাডাম স্কোয়ারে আমি দেখছি, আচ্ছা, ছেলে পাঠাচ্ছি কয়েকটা। এই 10 বছরের কেরিয়ারে পাওয়া সব থেকে বাজে অ্যাডভাইস কি? সব থেকে বাজে অ্যাডভাইস? প্রচুর অ্যাডভাইস তো নিশ্চয়ই। অ্যাডভাইস পেয়েছি 10 বছরের বাইরে বলতে পারি। হ্যাঁ, বল না। আমি একটা প্রোডাকশন হাউসে অডিশন দিতে গেছিলাম, তার নাম বলবো না, তারা খুবই বিখ্যাত। সেখানে একজন আমার অডিশন নিচ্ছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি না ফিল্ম অ্যাক্টিংটা ভেবো না, মানে তুমি ফিল্ম অ্যাক্টিং না, তোমাকে না ঠিক ইন্টারন্যাশনাল দেখতে নয়। ইন্টারন্যাশনাল দেখতে মানে কি? আমি আজও জানি না, আই গট রিজেক্টেড বিকজ আমাকে ইন্টারন্যাশনাল দেখতে নয়। মানে তোর ডান দিকটা জর্জ ক্লুনি, বাঁ দিকটা ব্রুসলি, এই টাইপের একটা কিছু। ইন্টারন্যাশনাল কি দেখতে আমি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম বাবার ছবি দেখাবো না না, ওই অক্ষয় কুমার ইন্টারন্যাশনাল খিলাড়ি। তো উনি আমাকে বলেছেন যে তুই, আই ডোন্ট থিঙ্ক ফিল্ম অ্যাক্টিং ইজ ইয়োর থিং। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা বলছি 2011-র ঘটনা, 2011। আচ্ছা, তারপর তুই কল ব্যাক করে বলেছিলি? না,
দেখা হলে সামনাসামনি বলবো। ফিল্মের ইউনিটকে বলিসনি ওর বাড়ির সামনে একটা পোস্টার লাগাতে? না প্লিজ বল। লোকটা খুব ভালো একটা লোক, মানে খুব পরিচিত লোক, তাই আমি তার নাম বলছি না। The most amount of damage has been done by well-meaning people, কাজে এটা সবাই জানে। আচ্ছা, তোর জীবনটা যদি একটা সিনেমা হতো সেটার নাম কি হতো? প্লিজ দেখবেন না, হুম, ছবির নাম প্লিজ দেখবেন না। তাই আমার তো মনে হয় দ্য ফোর্থ ইডিয়ট। Because you and me are just like আচ্ছা, আমার কোনো একটা ব্যাপার যেটা তোকে খুব ইরিটেট করতো। কোনটা তোমার? আমার এটা তো সোমক তো কোনোদিন বলতে পারতো না, আমাকে ভয় পেত তো, এখনো পায় বোধ হয়। না ইরিটেট না, দীপের কোনো দীপ ইজ এ ভেরি সুইট গাই, কিন্তু হ্যাঁ, মানে আমার সামনে বসে কে আমায় খারাপ বলবে? না আরে খারাপ কথা না, আছে। কিন্তু যেটা দীপের ব্যাপারে হচ্ছে যে যেটা তোমাকে একদম বলে না অন টেন্টার হুকস, সেটা এখন কতটা হয় জানি না। এই যে সময়টা আমরা সকালবেলা শো করছি, 7টায় শো শুরু, আমি ট্যাক্সিংয়ে তোমার বাড়ির সামনে 6:30টায়, দাদা তখন স্নান করতে গেছে, বলে আরে দাঁড়াও আমি স্নানটা করি, হুড়মুড় করে দীপ হচ্ছে লাস্ট মোমেন্টে ঢুকে পারফেক্ট শট মারাতে এক্সপার্ট। আমার সেইটাতে খুব বুক ধরপড় করতো আর কি। হ্যাঁ, মানে এটা তো তোর নেপোলিয়নের ব্যাপারে বলা হয় যে নেপোলিয়ন যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন, তখন যুদ্ধ লেগে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, হ্যাঁ সম্রাট ঘোড়ার পিঠে ঘুমোতে যাচ্ছেন, কারণ এই ক্যালকুলেট করে নিয়েছেন যে যেতে অন্তত 20 মিনিট লাগবে, গিয়ে তারপরে একটা ডিসিশন না নিলেই নয়, এরকম সিচুয়েশনে পৌঁছতে আরো 10 মিনিট, মানে 30 মিনিট সময় আছে, এর মধ্যে 20 মিনিট ঘুমিয়ে নেওয়া যায়। তা আমার হচ্ছে সেই ফিলোসফি আর কি, একদম। চিল করো যতক্ষণ না একেবারে ঘাড়ের ওপর চলে এসেছি, নেপো গিয়ে লাস্ট মোমেন্টে দুইটা ওইটা মেরে দেবে। আচ্ছা, এমন কোনো গান আছে যেটা এত বাজিয়েছিস রেডিওতে যে এখন আর শুনতেও ইচ্ছে করে না? না, আই উইশ দে ওয়াজ, বাট গান বাজানোটা আমাদের হাতে থাকে না। একটা ফিল্ম সেটে সবচেয়ে আনগ্ল্যামারাস কাজ? আনগ্ল্যামারাস অ্যান্ড সামটাইমস থ্যাঙ্কলেস অলসো, সেটা হচ্ছে টেকনিশিয়ানদের কাজ, অবশ্যই। বিশেষ করে আমি বারবার যারা লাইট করে তাদের কথা বলবো। ছোট্ট একটা এক্সাম্পল, যে ধরো দোতলার ঘরে বাইরে থেকে রোদ্দুর এসে পড়েছে, এবার রোদ্দুরটা তো কনস্ট্যান্ট রাখতে হবে, হয়তো সিনটা 2 মিনিটে বা লেস দেন দ্যাট, কিন্তু সেটা শ্যুট করতে লাগছে 4-5 ঘন্টা, তো আমার আসল সূর্যটা তো সরে যাবে আকাশ থেকে, কিন্তু ওইটা করার জন্য একটা প্রায় 3 তলা সমান একটা খাঁচা তৈরি করা হয়েছে, যেটার মাথায় লাইট বসানো। দুজনের দায়িত্ব হচ্ছে সেই খাঁচাটাকে তৈরি করে সেটার উপরে লাইটটা নিয়ে উঠে সেটাকে বসাবে। এ প্রচন্ড রিস্ক এবং একটা পয়েন্টে প্রচন্ড থ্যাঙ্কলেস একটা কাজ। অ্যাবসলিউটলি, আই এগ্রি উইথ ইউ। কোনো একজন বাঙালি অভিনেতার সঙ্গে যদি নিজের লাইফটা সোয়াপ করতে পারতিস, কার সঙ্গে করতিস? কারোর সাথে না, লাভ মাই লাইফ। ফেমাস হয়ে যাওয়ার পর সব থেকে ইম্পালসিভ শপিং? আই এম নট ফেমাস, আই ডোন্ট ওয়ান্ট টু বি ফেমাস। কি বিনয় সঙ্গে বাদলের না, তার কারণ হচ্ছে ফেমাস, একটাই কথাটা আমার পছন্দ না, কারণ ফেমাস বললে তোমার ওই ফ্রেম অফ রেফারেন্সে যারা যারা আসবে তাদের সামনে আমি এক কণা বালিও নই। হ্যাঁ, কিন্তু যেটা বলতে পারো যে কিছুটা পরিচিতি হবার পর, প্রশ্নটা কি একবার বলো শেষ। সব থেকে ইম্পালসিভ শপিং? সব থেকে ইম্পালসিভ শপিং, হ্যাঁ। রাজনৈতিক নেতাদের মতো হয়ে যাচ্ছিস, কিন্তু এত কথা ঘোরাচ্ছিস যে প্রশ্নটা কি ছিল সেটা না, ভুলে কথা ঘোরাচ্ছি না। আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি প্রচুর জুতো কিনে ফেলেছি, বিভিন্ন রকমের স্নিকার। মানে কেন, পাবলিক যথেষ্ট মারেনি? না, ও আচ্ছা। মানে ধরো একটা হচ্ছে সাদা কালো আর চকলেট, এটা একটা কালার কম্বিনেশন, আরেকটা হচ্ছে গ্রে ব্লু, হ্যাঁ, আরেকটা হচ্ছে হোয়াইট, আরেকটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে একটু চটি টাইপের, একটা হচ্ছে একটু ফ্লোটাস টাইপের। জুতোর একটা ফ্যাসিনেশন হয়েছে আমার এই জুতো কেনা নিয়ে। মনে পড়ে গেল আমার, নকুড়ের কাছে অন্য কি একটা মিষ্টির দোকান ছিল যারা একটা সন্দেশ বানাতো, যেটার নাম ছিল পাগলু। পাগলুটার বাইরেটা হচ্ছে বাটারস্কচ আর স্ট্রবেরি, আর ভেতরটা হচ্ছে চকলেট। বাবা, যদি কোনো একটা নির্জন দ্বীপে যদি আটকে পড়িস, আর ইয়োর ওয়ার্স্ট নাইটমেয়ার মির্চির একজন আরজে তোর সঙ্গে রয়েছে, উইচ আরজে উড ইট বি? ওয়ার্স্ট নাইটমেয়ার কেন? না, মানে তোর বউ নেই, ও আচ্ছা, দেবস্মিতার জায়গায় আরেকজন মির্চির আরজে রয়েছে তোর সঙ্গে, এবার বল। এক্স না প্রেজেন্ট? এনিথিং। আই থিঙ্ক ইট শুড বি দ্য 4 of us, মানে হু ইজ দ্য 4? মানে ক্যাপ্টেন, তুমি, আমি, অগ্নি, বিভৎস আড্ডা হবে।
বিভৎস আড্ডা। 4 জনের ওজনে আইল্যান্ডটা ডুবে যাবে। ধ্যাৎ। তো আজকে আমার গেস্ট ছিল সমক দি গ্রেট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এতটা সময় দেওয়ার জন্য আরে, থ্যাংক হ্যাড আ লট অফ ফান। বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের অফিসিয়াল পডকাস্ট শোনা কথায় সামনের সপ্তাহে আরেকজন এক্সাইটিং গেস্টকে নিয়ে ফিরে আসবো। আজকের এপিসোডটা এতক্ষণ অব্দি যদি শুনে থাকেন আপনার প্রচুর ধৈর্য, আমাদের কারণ নেই। অসংখ্য ধন্যবাদ। আর সামনের সপ্তাহে তাহলে আরেকবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভালো গল্পে ডুবে থাকবেন। নমস্কার।